সুপ্রিয় দর্শক, শুরু হলো নিটল টাটা এসএটিভি সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, এসএটিভির সাপ্তাহিক এই আয়োজনে আজকের আলোচ্য বিষয় গণতন্ত্র, সুশাসন, মার্কিন নির্বাচন। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক সচিব ও সাবেক রাষ্ট্রদূত মোফাজ্জল করিম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর ওয়াহিদুজ্জামান সাবেক, এবং আমার সঙ্গে ভার্চুয়ালি যোগ দিবেন সাবেক রাষ্ট্রদূত এস.এম. রাশেদ আহমেদ চৌধুরী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ সালাউদ্দিন আহমেদ। আপনাদের চারজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি মোফাজ্জল করিম স্যার, আপনার কাছে যেতে চাই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নানা নাটকীয়তা, নানা উত্তেজনা, এবং বলা যায় যে এই শতাব্দীর মধ্যে মার্কিন নির্বাচনে অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই বা একটা শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে একসময় বিজয়ী ঘোষণা করলেন, তারপরে বাইডেন তার সমর্থকদের ধৈর্য ধারণ করতে বললেন। এখন অনেকটা বিজয়ের একদম দ্বার প্রান্তে, আমরা বলবো যে অনেকটা বিজয়ী তিনি হয়ে যাচ্ছেন, বা হোয়াইট হাউসে তিনি যাওয়ার পথ পরিষ্কার হয়ে গিয়েছে। সেটা হচ্ছেন জো বাইডেনের, ডেমোক্র্যাট প্রার্থী। এবারে নির্বাচনকে আপনি কিভাবে দেখেন, যে বিশ্ব গণতান্ত্রিক যে ব্যবস্থা বা সুশাসনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান, সেই নিরিখে এবারের নির্বাচনে আপনার মূল্যায়নটা কী? আমি এবারের নির্বাচনটা প্রায় প্রথম থেকেই, যখন শুরু হয়েছে তাদের ভোট গ্রহণ করা, তখন থেকেই মোটামুটি টেলিভিশনে দেখার চেষ্টা করেছি, বিভিন্ন চ্যানেলে, বিশেষ করে CNN, BBC, আল জাজিরা ইত্যাদি একটা করে দেখেছি। আমার কাছে বেশ একটা জিনিস মনে হয়েছে, এরা বোধহয় আমাদেরকে ফলো করতে শুরু করেছে। সেই রকমই উত্তেজনা, সেই ধরনের কথাবার্তা, উল্টাপাল্টা কথাবার্তা ইত্যাদি। এবং তার চরম দেখলাম বেশ কিছুক্ষণ আগে খবরে দেখলাম, ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, মারামারি ইত্যাদি হয়েছে, কিছু গ্রেফতার ইত্যাদি হয়েছে। আমি বললাম, তাহলে রইল বাকি কি? হোয়াইট হাউসকে ঘিরে একটা বিশাল নিরাপত্তা বেষ্টনী হ্যাঁ, তৈরি তার করেছে। মধ্যে আবার ওই কারচুপির অভিযোগটা, এটাই হচ্ছে সবচেয়ে মজার। কি নিয়ে কারচুপি, কি হয়েছে, কোথায়, এই সমস্ত না জেনেই ট্রাম্প সাহেব বলে দিলেন যে কারচুপি হয়েছে কোথায় কোথায়, যে ইত্যাদি কয়েকটা বড় বড় জায়গা যেগুলো ব্যাটেল গ্রাউন্ড নামে পরিচিত, তার 3-4টা জায়গায় বললেন কারচুপি হয়েছে, এবং তিনি মামলা করবেন। এবং মামলার কথাটা তিনি কিন্তু আগেই উচ্চারণ করেছিলেন। যেমন যখন ওই ভোট গ্রহণের কিছুক্ষণ পর যখন দেখা গেল যে প্রবাহটা ইয়ের দিকে যাচ্ছে, ডেমোক্রেটিকের দিকে যাচ্ছে, এবং সেই ক্ষণে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন, তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে কিছু কথা বললেন, টেলিভিশনে আমরা দেখলাম, বেশি না, 2-3 মিনিট। আমার কাছে খুবই মার্জিত কথাবার্তা মনে হয়েছে তার। বলেছে, আমরা জয়ের পথে আছি, উই আর অন রাইট ট্র্যাক টু ভিক্টরি। আপনারা শান্ত থাকুন, সবাইকে শান্ত থাকতে বলেছেন তিনি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল যে কে আমরা জিতলাম, কে হারলাম, এটা বলার কোনো দায়িত্ব আমারও নাই, এটা বলার দায়িত্ব ট্রাম্পেরও নাই, বলে তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন। এর কিছুক্ষণ পরেই, বোধহয় 10-15 কি 20 মিনিট পরে, আমরা দেখতে পেলাম ট্রাম্প সাহেব তিনিও বক্তব্য রাখলেন তার সমর্থকদের উদ্দেশ্যে। সেখানে কি চিৎকার, ভীষণ হইচই, তার কথাই শোনা যাচ্ছে। কিন্তু সেই হইচইয়ের মধ্যে তিনি ঘোষণা করে দিলেন, আমি তো ইতিমধ্যে জিতে গেছি আমি, আর মনে রাখবা যদি জিততে না পারি তাহলে পরে আমি কিন্তু মামলা করব। কী জন্য মামলা করেন, কেন করবেন, কিছুই না। তো যাই হোক, এগুলো দেখে টেকে আমার কাছে মনে হলো, আর এদিকে তো কারচুপির অভিযোগ করে তো শেষ পর্যন্ত মামলায় নয় করে। একটু আগে আপনার সূচনা বক্তব্যে আপনি যে বললেন যে কিছুক্ষণের মধ্যেই হয়তো জয়লাভ করবেন জো বাইডেন, কারণ 264টা পেয়ে গেছে 70-এর মধ্যে, সেখানে 214তে আটকা পড়ে আছেন ট্রাম্প সাহেব। আর যে কয়টি আছে তাতেও ট্রেন্ড দেখা যাচ্ছে যে বোধহয় ডেমোক্রেটিক দিকে যাবে। এর অন্যতম প্রধান কারণ হলো, এখন তো পোস্টাল ব্যালটগুলো গণনা হচ্ছে, যারা আগে ভোট দিয়ে দিয়েছে, আগাম ভোট, তাদের ভোটগুলো গণনা হচ্ছে ইত্যাদি, এবং এগুলোতে কিন্তু ট্রেন্ডটা চেঞ্জ ডেমোক্রেটিকের বাইডেনের পক্ষেই। তো আমি তারপরে বলবো, যদিও এটা একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, এই শব্দটা আপনি বলেছেন, কিন্তু আমরা ফলাফল বোধহয় দ্বারপ্রান্তে পৌঁছাই নাই। তার কারণ বাইডেন, কি বলে আমাদের ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, তিনি যে সমস্ত হুমকি ধমকি দিয়েছেন, এগুলোর যদি 2-1টা করে যদি ছাড়তে শুরু করেন, যেমন ইতিমধ্যেই মামলা করে ফেলেছেন তিনি,
বোধহয় পেনসিলভেনিয়া না কোনটা একটা ইয়েছে। তো যাই হোক, এগুলা যখন মামলা টামলা চলবে, এগুলা ফয়সলা হতে হতে সময় লাগবে। আর ওখানে আমার একটা শঙ্কা আছে এটা নিয়ে, কারণ এগুলা তো চূড়ান্ত রায় যদি সুপ্রিম কোর্ট থেকে আসে, সেখানে আবার রায় উল্টে যেতে পারে, ইয়ের পক্ষে চলে যেতে পারে, সমূহ সম্ভাবনা আছে। কারণ 9 জন বিচারপতির মধ্যে 3 জনই হচ্ছেন গিয়ে, ওদের সাথে আবার জানা যায়, আমরা তো জানি না যে আমাদের কোন বিচারপতি আওয়ামী লীগের, কোন বিচারপতি বিএনপির, বা জানার কথা না, তাদের নিরপেক্ষতারই বড় কথা। তারা তো কোনোদিন রাজনীতি করতে পারেন না, মনের ভিতরে কিছু থাকলেও সেটা প্রকাশ পায় না। কিন্তু ওই সমস্ত দেশে এগুলোতে দেখা যাচ্ছে হরদম চলে। তো ওখানে যে শেষ মুহূর্তে তিনি একজন মহিলাকে, একজন জাস্টিসকে বসিয়ে দিলেন ট্রাম্প সাহেব বিচারপতি হিসেবে, তাতে সন্দেহ আরও ঘনীভূত হয়, কারণ সবাই আপত্তি জানালো যে এই সময়টাতে এটা করেন না। মোফাজ্জল করিম, আপনার কাছে আবার আসবো আমি। এস এম রাশেদ আহমেদ চৌধুরী, আপনার কাছে যেতে চাই। যেটি মোফাজ্জল করিম স্যার বললেন যে মামলা হলে বা এই রায় পেতে হয়তো সময় লাগবে, কতদিন লাগতে পারে যদি এ ধরনের পরিস্থিতি তৈরি হয়, এটি আর একটি বিষয়। আর একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়েছেন, প্রায় 70 মিলিয়ন বা 7 কোটিরও বেশি ভোট তিনি পেয়েছেন। সেটি কি শুধুমাত্র জো বাইডেনের নিজস্ব জনপ্রিয়তা, নাকি ট্রাম্পকে অপছন্দ করেন মার্কিনীর একটি বড় অংশ, সে কারণেই তিনি এত ভোট পেলেন? ধন্যবাদ। প্রথমে আমাদের যেটা আমি বলতে চাচ্ছি যে এই ইলেকশনটা, মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকশনটা একটা গ্লোবাল প্যান্ডেমিকের সময় হচ্ছে, এবং এই শোনা যাচ্ছে? জি, একটা গ্লোবাল প্যান্ডেমিকের সময় হচ্ছে, এবং এই সময় যে এত বড় টার্ন আউট অফ ভোটার্স, দ্য বিগেস্ট ইন দ্য হিস্ট্রি অফ আমেরিকা, এইটা কিন্তু ইররেসপেক্টিভ অফ দ্য আউটকাম, যেই জিতুক যেই হারুক, আমি কিন্তু এই টার্ন আউট অফ ভোটার্স এই শীতকালে দাঁড়িয়ে আছে দেখছি দিনের পর দিন। এবং আমার ঘনিষ্ঠ আমার মেয়ে নিউ ইয়র্কে থাকে, তারাও খুব অ্যাক্টিভ। সো এটা কিন্তু I'll pay tribute to the American people, যে জাতি যদি জনগণ যদি এত সচেতন হয় এবং ভোট দিতে যায়, তাহলে কিন্তু গণতন্ত্র সেই দেশে টিকে থাকবে। The future of democracy is there. Trump will come and Trump will go, but democracy will stay. এবং এখানে চেক এন্ড ব্যালেন্স, আমেরিকান ফাউন্ডিং ফাদাররা খুব সুন্দর করে, এখানে আপনি ইতিহাসে দেখবেন এই চেক এন্ড ব্যালেন্সটা, 3 ব্রাঞ্চেস অফ গভর্নমেন্ট, ওটাও রেখেছে। আবার অনেক সময় কনজারভেটিভ জাজেসও সবসময় যে 100% ভুল জাজমেন্ট দেয়, ওটাও না। কারণ আল গোরের সময় আপনি জানেন যে বুশ চ্যালেঞ্জ করেছিল, আল গোর তখন সুপ্রিম কোর্ট জাজ যখন জাজমেন্টটা দিল ইন ফেভার অফ বুশ, তখন আল গোর গ্রেসফুলি মেনে নিল, আর বক্তব্যে বলল যে উই ওয়ান্ট এ পিসফুল ট্রানজিশন। এ পিসফুল ট্রানজিশন হ্যাজ বিন এট দ্য কোর অফ আমেরিকান ডেমোক্রেসি, আর এইটাই হলো প্রত্যাশা আমেরিকান জনগণের। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ। আর আমার মনে হয় যে এটা ডিলে করতে পারে ট্রাম্প, সুপ্রিম কোর্টে যায়, ওখানে যায়, এখানে ওটা, কিন্তু সিরিয়াস অ্যানালিস্টরা বলছে he cannot deny the right of Biden to be in the White House. এটা আমাদেরকে বুঝতে হবে। তো এটা এবং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ডেমোক্রেসি সারা বিশ্বে আমরা একটা ক্রাইসিস দেখছি, একটু অথরিটেরিয়ান টেন্ডেন্সি সব জায়গায় চলে আসছে। এই সময়টা আমাদের প্রত্যাশা হবে যে বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পরে এটা গণতন্ত্রের জন্য ভালো হবে এবং বিশ্বের শান্তির জন্য ভালো হবে। এটাই আমি বলতে চাচ্ছি। জি, রাশেদ আহমেদ চৌধুরী, আপনার কাছে আবার আসবো আমি। অধ্যাপক এম ওয়াহিদুজ্জামান, যেটি রাশেদ আহমেদ চৌধুরী বলেন, জো বাইডেন যদি মার্কিন প্রেসিডেন্টের বা হোয়াইট হাউসে তিনি যান, তাহলে সারা বিশ্ববাসীর জন্য বা গণতন্ত্রের জন্য বা শান্তিপ্রিয় মানুষের জন্য অনেক বেশি ভালো হবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে বা তাদের যে কার্যক্রম, সেখানে আসলে ব্যক্তি প্রেসিডেন্ট হিসেবে কতটা আসলে প্রভাব রাখতে পারে, বা তাদের রাষ্ট্রনীতি থেকে ওইভাবে কোনো পরিবর্তন আসতে পারে? আপনাকে ধন্যবাদ।
একটা তো হলো যে রাষ্ট্রের একটা নীতি থাকে, আবার লিডারশিপেরও একটা ধরন থাকে, নীতিও থাকে, দলেরও একটা থাকে। তিনটা জিনিসের মধ্যে কিন্তু একটা মিল থাকে, কিন্তু এক না। আপনি যদি আমেরিকান পলিটিক্সের হিস্ট্রি দেখেন, কম না, অনেক দিন তো 240 বছর বলা হচ্ছে, এবং ভাষ্যকাররা কিন্তু তাই বলেছে যে গোটা এই পলিটিক্সে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হয়ে তাদের যে সেটা যে অগ্রসরমান ছিল সেটাকে বিঘ্নিত করেছে, যে রাষ্ট্রের ভেতরে যে শৃঙ্খলা সেটাকে বিঘ্ন হয়েছে। নানা ক্ষেত্রে হোমিজিক্যালি যে একটা কাজ করা, আমেরিকান প্রেসিডেন্ট তাকে তো সারা বিশ্ব অনুসরণ করে। আমরা বলি না যে লিডার যদি বলেন, কে লিডার, যেন একজন শিক্ষক লিডার, তাকে তার ছাত্র অনুসরণ করে। একজন দেশের নেতা, সে লিডার, তাকে তার ফলোয়ার অনুসরণ করে। তেমনিভাবে আমেরিকান প্রেসিডেন্টের কিন্তু শুধু আমেরিকানরা না, সারা বিশ্ব অনুসরণ করে। সেখানে তার যে স্টাইল, সেটা কিন্তু কোনো একটা ফেয়ার, একটা ওই রকম একটা যে সভ্য, মানে অগ্রসরমান সভ্যতারকে মিন করে নাই কিন্তু। এটা একটা জায়গা। আর একটা হলো, আপনি যদি দেখেন, হ্যাঁ, যারা এযাবৎ প্রেসিডেন্ট হয়েছে, প্রেসিডেন্ট রেগানও তার ওই সিনেমার ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল। ডোনাল্ড ট্রাম্প কিন্তু অল অ্যান্ড সার্ডেন তিনি রিপাবলিকান দলে এসে হঠাৎ করেই কিন্তু রাষ্ট্রপতি হয়েছেন, একজন ব্যবসায়ী, এবং তার ব্যবসার কেরিয়ার বলেন, মিডিয়ার কেরিয়ার বলেন, সেই এবং প্রেসিডেন্ট হওয়ার পরেও কিন্তু ট্রান্সফর্ম করতে পারেন নাই। সেদিন বলছিলেন আমেরিকার যারা রাজনৈতিক বিশ্লেষক, যে আমি ওনার মতোই বিবিসি, সিএনএন, ওই যে আল জাজিরা, জি। নিউ দিল্লি টিভি, এগুলোই ইংলিশ মিডিয়াম আমাদের আছে, আমাদের দেশের টিভি, সবগুলোই তো আমরা শুনি। এখন তো অনেক সময় বাসায় থাকলে এগুলো দেখা হয় না কারণে। তো সেখানে কিন্তু এটা আসছিলেন যে উনি রিপাবলিকান যারা সাম্প্রতিককালে যত নেতা, তার মধ্যে সবচেয়ে উনি সক্ষম হয়েছেন রিপাবলিকান দলকে একক নিয়ন্ত্রণের মধ্যে আনতে। তার অস্ত্রটা কি? অস্ত্রটা হলো হুমকি দামকি, আর হলো অপমান করা। যারা মনে অন্য সিনিয়র নেতা বা সাবেক প্রেসিডেন্ট কথায় কথায় যারে খুশি অপমান করা, এইটা তো একটা হতে পারে না। তাহলে কি এই যে একটা কালচার, সেই জায়গা থেকে বের আসে। এবং নির্বাচনে আমরা আগে ব্রিটেনে জানতাম, আমেরিকাতে জানতাম যে আনলজিক্যাল কোনো একটা কথা বললে সাথে সাথে ওপিনিয়ন চেঞ্জ হতো। বিশ্বের যে রাজনৈতিক সংস্কৃতিও কিন্তু ডেটোরিয়েট করেছে অল ওভার দি ওয়ার্ল্ড। এক এক সময় একটা থাকে না, এক সামন্তবাদ ছিল, পুঁজিবাদ, সমাজতন্ত্র, লেখাপড়া, সেখানে ধর্মের ব্যবহার, গুজব ছড়িয়ে দেওয়া। গুজবের চলছে না এই বাংলাদেশে, দেখছেন, এটা শুধু বাংলাদেশে হচ্ছে তা না। এই গুজব এখানে হয়তো এক ধর্মের নামে হচ্ছে, ইন্ডিয়াতে আর এক ধর্মের নামে হচ্ছে, বা আমেরিকাতে আর এক নামে হচ্ছে। এই যে একটা আমরা যেটাকে বলি স্ট্রিম ধারা, রাইট লেফট নাই বললাম, জি। সেই ধারাটাকে উনি পেনিট্রেট করেছে আমেরিকার জনজীবনেও, এবং সেইটা একটা জায়গা। সুতরাং এই ভোটটা আপনি যে প্রশ্নটা ওনাকে করেছিলেন, সেই উত্তরটা উনি এড়িয়ে গেছেন। আমার নিজের ওপিনিয়ন, যেটা অনেকেই ভাষ্যকাররাও বলছে, যে ভোটটা শুধু বাইডেন ভার্সাস ট্রাম্প হয় নাই, বা ডেমোক্রেটিক ভার্সাস রিপাবলিকান হয় নাই। এটা যেমন ডেমোক্রেটিক ভার্সাস রিপাবলিকান, সেটাও ঠিক, বাইডেন ভার্সাস ট্রাম্প এটাও ঠিক, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টি ট্রাম্প একটা হয়েছে। যে প্রথম ডিবেটই সে যেভাবে প্রতিপক্ষকে আক্রমণ করেছে, সেখানে কিন্তু অনেক, যে জর্জিয়ার কথাই আজকের সকালে আমি শুনছিলাম বিবিসি বা সিএনএনে, যে সেখানে 10% যারা একেবারে রিপাবলিকান রেজিস্টার হয়েছে তাদের ভোটার হিসাবে, ওইসব জায়গায় তো সব কিছু কিন্তু একেবারে মেরুকরণ করা, ওই যার না জাজ, সেখানেও ডেমোক্রেট, এবং এটাও তার একটা অ্যাচিভমেন্ট, সেটা প্রচার করছে ডেমোক্রেটদের মধ্যে, যে আমি এই জাজ অ্যাবসোলিউট মেজরিটি আমি করেছি এই এরেনিয়া, এবং আমাকে আরও ভোট দাও 4 বছর, যে পুরোপুরি এটাকে দখলে নিয়ে দেব রিপাবলিকানদের। কথা বুঝছেন? কারণ এটা কথা দুটো লাগে, সিনেটও লাগে, সিনেটটাও ছিল, এবার সিনেটও তো তারা হারিয়েছে। সুতরাং এই যে একটা জায়গা, সেই জায়গাটা থেকে রিপাবলিকানদের, এবং অনেক প্রদেশে দেখা গেছে রিপাবলিকানদের, একেবারেই রিপাবলিকানদের কিছু বড়, ওইটা তার আচরণের কারণে। আরেকটা হলো যে কোভিড যে মোকাবেলায়, সেখানেও কিন্তু তিনি ফ্রি স্টাইল করেছেন, না বিজ্ঞান, না ডাক্তার, না কোনো যুক্তি, খুশি মতো তিনি বলতেছেন এই মেডিসিন ব্যবহার করেন, এটা নিশ্চিত আমি 7 দিন যাবত এটা ব্যবহার করছি, আবার আমি মাস্ক পরবো না, মাস্ক পরা এটা একটা বাজে লোকটা পরে। এবং আমেরিকা, আমার এক বন্ধু আরও কয়েক মাস আগে, যদিও সেখানে এরকম একটা ডিভিশন হয়ে গেছে
যে মার্কস মানে আপনি ডেমোক্রেট আর নন মার্কস মানে রিপাবলিকান। আপনার তো আসছে যে ওনার সমাবেশে গিয়া উনি যে এই সমাবেশটা করেছে গতকাল 1 লাখ ছাড়িয়েছে ইনফেকশন, 1200 বেশি মারা গেছে। এবং এই সামনে 1 সপ্তাহ দেখবেন যে আমেরিকাতে ইনফেকশনটা কী রেটে বাড়ে। এই যে উনি যে ভোটের দিন বা আগে এই যে কয়েকটা ক্রাউড করেছেন এবং লোকজন নিয়ে, মানে এটা কি গায়ের জোরে সারা পৃথিবীর কেউ কি পারছে কোভিডকে গায়ের জোরে করতে? তো সেই জায়গা থেকে উত্তরণ হয়েছে এবং সেই জন্য এবং এটা দিয়ে আমি মনে করি নট অনলি লেসন ফর আমেরিকা, এই লেসনটা বিশ্বের সর্বত্র ছড়িয়ে যাবে। কারণ উনি কিন্তু আমেরিকা সহ সারা পৃথিবীতে আস্তে আস্তে একটা বলয় যারা এক্সট্রিমিস্ট, এক্সট্রিম রাইটিস্ট, এইরকম অ্যাগ্রেসিভ সেই লোকগুলো যাতে আসে। ব্রিটেনে তো উনি বলেই দিলেন যে জনসন হলে ভালো। এবং এই জায়গাগুলোতে আমি মনে করি যে অন্য জায়গাগুলোতে, এবং আমার কাছে মনে হয়েছে যে আমেরিকার মতো জায়গা যেখানে 240 বছর চর্চা করেছে, সেখানের পিপলও বলতেছে আমি মানবো না, আমি হারলেও ক্ষমতা ছাড়বো না। এইটা তো আমরা কি জানি, ইউরোপে আমেরিকাতে এই কথা বলা মানেই আপনি হেরে যাওয়া। আপনি ভোটের আগে যদি বলেন যে আমাদের দেশেও যারা একেবারে বা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতেও, ডেভেলপিং কান্ট্রিগুলোতেও, সেখানে কিন্তু যারা মনের ভিতরে এইটা পুরো 100% আছে, সেও কিন্তু ভোটের আগ পর্যন্ত বলে যে না, জনগণই শেষ কথা, জনগণ যে রায় দেবে আমি মাথা পেতে নেব। আর এখানে ভোটের আগেই বলতেছে যে আমি যদি হেরেও যাই, কারণ আমি তো হারবো না, আমারে জোর করে শয়তান করে চুরি করে হারাবে। এটা হতে পারে। আরেকটা কথা যে বলছেন যে আদালতের বিষয়টা, আলগুরে যেটা আমি কাল মনে করেছিলাম, এই কথাটা কিন্তু আসছিল যে এমন হয়ে যেতে পারে 269 তাহলে কি হবে, যে টোটাল ভোট বেশি পেয়েছে না, ওইরকম একটা কনফিউশন হলে আদালতে যেতে পারে। ক্লিয়ার যদি ভার্ডিক্ট হয় 270 যদি কেউ সিট পায়, আমি মনে করি না সেটা আদালতে গিয়ে যেন উনি পারে। আমেরিকার আইনে আছে ভোটিংয়ে যে আপনার যদি ব্যবধানের রেঞ্জ লেস দ্যান 1% হয়, তাহলে আপনি রিকাউন্টিং বলতে পারবেন। উনি এই জন্য রিকাউন্টিংয়ের জন্য বলছে, ওইটা অ্যাকসেপ্ট করতে বাধ্য না বাধা। কিন্তু অন্য দুই একটা জায়গায় উনি যে অভিযোগ করছে, তারা স্ট্রেট হয়ে বলছে যে এটা এ ধরনের কিছু কেন হয় নাই, সুতরাং তারা কিন্তু কগনিজেন্সই নেয় নাই। এইটা হবে, হ্যাঁ, এইরকম একটা জায়গা হলে আপনি করে যেতে পারবেন। কিন্তু ক্লিয়ার ভার্ডিক্ট হলে আমি মনে করি না যে কোর্টে, হ্যাঁ, একটা টাইম বিং যদি আপনি বলেন যেখানে আবার গুনতে হবে, সেটা ওই 1%-এর কম ব্যবধান হলে সেই অর্ডার সুপ্রিম কোর্ট দেবে কি না, একেবারে আমার মনে হয় না। আপনি দেখছেন, আপনাকে একবার একটা ঘটনা আমি বলি, ওই যে ব্ল্যাক লাইভ ম্যাটার্স, এইখানে কিন্তু একবার কোন প্রদেশেই ট্রাম্প করছিল সশস্ত্র বাহিনী করার, সেখানে কিন্তু সেনাপ্রধান এটা ওয়াশিংটনেই রাজধানীতেই দ্বিমত পোষণ করছিলেন যে এইটা একটা দেশের সংবিধান অনুযায়ী এটা বলা আছে যে কোন সময় নামতে পারে বা কোন কাজে। সুতরাং আমার মনে হয় না যে ওইটা ইলেকশনের আগে বলা যায়, হস্তান্তরের কর্মীদের মানে উত্তেজনা সৃষ্টি করা যায়। ক্লিয়ার ভার্ডিক্ট হয়ে গেলে ডিক্লেয়ার করার পরে বেশি কিছু করতে পারবে বলে আমি মনে করি। অধ্যাপক ডক্টর মাহিদুজ্জামান, আপনার কাছে আবার আসবো। আমি অ্যাডভোকেট শেখ সালাউদ্দিন আহমেদ আপনার কাছে যেতে চাই। যেটি ওয়াহিদুজ্জামান বললেন যে যদি জনগণের রায় প্রকাশিত হয়েই যায়, তাহলে আর সেটি নিয়ে আদালতে যাওয়া বা আদালতে গেলে নির্বাচনী ফল ঘোষণার যে বিলম্বের যে আশঙ্কা, সেটি আসলে সম্ভব নয়। কিন্তু মার্কিনী আইনে বা যেটি রিকাউন্টিং যদি হয়, সেক্ষেত্রে তো একটি সুযোগ থাকেই তার। সে যেহেতু আগেই ঘোষণা দিয়েছে যে সে আদালতে যাবে, বা আদালতে গেলে আইনি লড়াইয়ের মাধ্যমে আসলে ক্ষমতা বা ফলাফলে কতটা বিলম্ব হতে পারে? কতটা বিলম্বিত হবে এটা সুস্পষ্টভাবে ওইভাবে বলা যাবে না, তবে সময়ক্ষেপণ করতে পারবেন এটা কিন্তু সত্য। এতে দ্বিমত করার কিছু নাই। মার্কিন ওদের যে সংবিধান, তাতে এরকম প্রভিশন তো রয়েই গেছে, সে তো আদালতে যেতেই পারে। আর তাছাড়া আমাদের সম্মানিত একজন আলোচক বলেছেন তার বক্তব্যে, উনি তো কিছুদিন আগে একজন বিচারক নিয়ে করেছেন। এই সময়টা কিন্তু সামনে নির্বাচন, এই অবস্থায় কিন্তু ওনার এই কাজটা করা উচিত হয়নি, যদিও এটা ঝুঁকিপূর্ণ, উনি কিন্তু সেটা করেছেন। ট্রাম্প সাহেব কিন্তু অনেক সময় দেখবেন যে নিজে যখন যেটা ভাবে সেটাই কিন্তু তিনি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, অর্থাৎ অনেক কিছুই তোয়াক্কা করেন না। কোনটা আইনে আছে কি আইনে নাই এটার ধার ধারেন না। তিনি কিন্তু তার আভিজাত্যটা, তার ব্যক্তিত্বটা তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন বিভিন্ন ভাবে, হুমকি ধমকি হোক বা যেভাবেই হোক। এটা কিন্তু তিনি সচরাচর সে নির্বাচিত হওয়ার পরে থেকেই করে যাচ্ছেন।
এবং এখন তিনি নির্বাচনের বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পিং এর সময় কিন্তু তিনি হুমকি দিয়েছেন তিনি আদালতে যাবেন যদি তিনি হেরে যান বা পরাজিত হন বা পরাজিত করার মতো কোনো করা হয়। এবং যেমন ধরেন কিছু রাজ্যে তিনি যে অভিযোগ করেছেন সেখানে অনিয়ম হয়েছে, এরকম অনেক রাজ্য কিন্তু এটা টোটালি অ্যাভয়েড করে গেছে। দু একটি জায়গায় হয়তো তার আপত্তি তারা গ্রহণ করেছে বা এগুলো নিয়ে হয়তো আদালতে তিনি গেলে হয়তো সময় ক্ষেপণ করতে পারবেন। যদি 270 কেউ পেয়ে যায়, অর্থাৎ বাইডেন সাহেব এখনো পর্যন্ত আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে তিনি 270 পেয়ে গেছেন বা পাচ্ছেন, এই অবস্থায় তিনি পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আসবেন, এটাই কিন্তু স্বাভাবিক। আর ওদের দেশের যদি আপনি আমাদের একটু আগে যে অধ্যাপক সাহেব যে কথা বললেন, যদি 269 হয় সেক্ষেত্রে একটা ভিন্ন জিনিস। সেক্ষেত্রে আদালতে গেলে কিন্তু ট্রাম্প সাহেব একটা ওয়াক ওভার পেয়ে যেতে পারেন, এরকম নজির কিন্তু অতীতে আছে। সুতরাং আপনার এই মুহূর্তে যে উনি ট্রাম্প সাহেব আদালতে যে হয়তো সাময়িক কিছুটা সময় তিনি নষ্ট করতে পারবেন, আক্ষরিক অর্থে তার কিন্তু খুব লাভ হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি না। কারণ এখানে 270 পেয়ে গেছে শুধু না, আপনি দেখবেন যে এটা সংখ্যাটা আরো বাড়তে পারে, কারণ আরো তো কয়েকটা রাজ্য বাকি আছে। আর দ্বিতীয়ত হলো আপনার জো বাইডেন সাহেব এবং ট্রাম্প সাহেব এখন গোটা আমেরিকা কিন্তু আপনি দেখেন ট্রাম্প সাহেবের বিপক্ষে একটা শক্ত অবস্থান। আপনি সব ভোটগুলো কাউন্টিং এ দেখেন, ভোট গণনায় দেখেন, এখন যে অবস্থা চলছে বা যে অবস্থা এখন উপনীত হয়েছে তা কিন্তু এটা নিশ্চিত যে জো বাইডেন সাহেব ক্ষমতায় আসতেছেন এবং তিনি আসবেন, তিনি রাষ্ট্রপতি হিসেবে ভোট নেওয়ার সুযোগ পাবেন, এটা কিন্তু বলা যায়। হয়তো তাদের আমেরিকার আইনে হয়তো সংবিধান তাকে পারমিট করে বা সুপ্রিম কোর্টে যাওয়ার এখতিয়ার আছে। এখন এটা তো তাদের যাওয়ার কয়েকটা স্তর আছে, এটা তো আপনি হয়তো বা জানেন, বা আমি একটু উল্লেখ করতে চাই। যেমন ধরেন আপনার তাদের অভিযোগগুলা করতে গেলে স্থানীয় নির্বাচনী কর্মকর্তা তার কাছে প্রথম যিনি ভোট গণনা করেন বা যিনি ভোটের ফল জানান, এরপর দলের তাদের আইনজীবীরা রাজ্যের আদালতগুলোতে যেতে পারেন, এই বিষয়ে চ্যালেঞ্জ করতে পারেন, সে সুযোগ রয়ে গেছে। এরপর রাজ্যের বিচারকগণও কিন্তু সেখানে চ্যালেঞ্জ সমর্থন করে তারা এটা অ্যাকসেপ্ট করতে পারেন বা পুনরায় গণনা নির্দেশ দিতে পারেন। আবার যদি মনে করেন এরপরে যদি সুপ্রিম কোর্টের বিচারকগণের দ্বারস্থ যদি কোনো পক্ষ হয়, সেক্ষেত্রে সেখানেও কিন্তু রাজ্য আদালতের দেওয়া রায় তারা বদলানোর জন্য অর্ডার দিতে পারে। এখন দুই পক্ষই কিন্তু এইটা যাওয়ার তাদের সেই রাইটস আছে বা অ্যাবিলিটি আছে বা সেই সামর্থ্য তাদের আছে। কিন্তু এখন যদি 270 হয়ে যায়, এখন আমেরিকাতে দেখবেন যতক্ষণ পর্যন্ত পরাজিত প্রার্থী নিজেকে পরাজিত মনে না করেন বা অন্য বিজয়ী প্রার্থীকে অভিনন্দন না জানান, ততক্ষণ পর্যন্ত তাদের এই বাহাত চলতেই থাকবে। এই তর্ক বিতর্ক সামনে নিয়ে তাদের আইনজীবীরা বিভিন্ন ভাবে এগোতে থাকবে, এটাই স্বাভাবিক। তবে এটা বেশি দিন চলতে পারবে না। কারণ হলো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখনকার যে নির্বাচনী হাল হকিকত এখন পর্যন্ত আমরা যেটা পাচ্ছি তাতে দৃশ্যমান যে জো বাইডেন সাহেব তিনি নির্বাচিত হচ্ছেন। এটা হয়তো সাময়িক সময় ক্ষেপণ হতে পারে, এছাড়া আর কিছুই না। এবারে নির্বাচনে আরেকটা জিনিস দেখেন, আমাদের প্রায় অনেকগুলো মুসলিম সদস্যা তারা কিন্তু নির্বাচিত হয়েছেন। এটা কিন্তু রেকর্ড সংখ্যক। এর ইতিপূর্বে কিন্তু আমেরিকা এরকম মুসলিম প্রার্থী এত সংখ্যক নির্বাচিত হয় নাই। যেমন আমি কয়েকজনের নাম উল্লেখ করতে চাই, যে সাম্বা বালদে, মোহাম্মদ মিশউরি, রাশিদা আলিও, ইলহাম ওমর, ইমাম জোদে, মদিনা উইলসন অ্যান্টন। এই যে মুসলিম প্রার্থী যারা, এটাতে অনেকে আমরা যারা আমেরিকায় বিভিন্ন দেশের মুসলিম অভিবাসী যারা ওখানে আছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং আগামীতে যদি জো বাইডেন সাহেব ক্ষমতায় আসবে, এটা শুধু আমেরিকায় না সারা বহির্বিশ্বে কিন্তু এটা একটা প্রভাব পড়বে। আমি জো বাইডেন সাহেব আসলে আমি এটা পজিটিভ অর্থে নিতে চাই, যে এটা বহির্বিশ্বের জন্য, সারা বিশ্বের জন্য এটি একটা মেসেজ হবে যে না, আমেরিকার মতো জায়গাতেও অন্তত তারা একটা বৃহৎ রাষ্ট্র, বৃহৎ দেশ, সেখানে গণতন্ত্রের চর্চা হচ্ছে, গণতন্ত্রের সুবাতাস অন্যান্য দেশে যাতে আসে, এইটা কিন্তু মানুষ। ট্রাম্প সাহেব কিন্তু আমাদের ধর্মীয় অনুভূতির প্রতি কিন্তু বিভিন্ন সময় আঘাত করার চেষ্টা করেছে। অর্থাৎ তিনি কিন্তু মুসলিম বিদ্বেষী কিছুটা ছিলেন। তারপর অভিবাসন নিতে তিনি কিন্তু কঠোর অবস্থানে ছিলেন। এই অবস্থায় কিন্তু অনেক মানুষ, শুধু আমেরিকায় যারা বসবাস করে, যারা এখন আমেরিকান পাসপোর্টধারী বিভিন্ন দেশ অভিবাসী যারা আছে, তারা অনেকেই কিন্তু ট্রাম্প সাহেবের উপর নানাবিধ কারণে তারা ক্ষিপ্ত। এইটাই কিন্তু একটা ফল কিন্তু এবারে নির্বাচনে আমরা দেখতে পাবো। অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ, আমরা আবার আসবো আপনার কাছে, একটা বিরতি নিব। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন।
দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মোফাজ্জল করিম, আমরা যেটা আলোচনা করছিলাম যে গণতন্ত্র সুশাসনে মার্কিন নির্বাচন, এবারে মার্কিন নির্বাচনের আসলে ভালো দিকটা কি? আপনার কাছে কি মনে হয়েছে যে এবারে মার্কিন নির্বাচনে এই দিকটি গণতন্ত্রের জন্য অনেক বেশি ইতিবাচক? আমার কাছে নিশ্চয়ই কতগুলো অত্যন্ত ইতিবাচক কতগুলো জিনিস স্পষ্ট হয়েছে। এক হলো মার্কিন জনসাধারণ নির্বাচনমুখী এবং ভোট দেওয়ার জন্য তাদের যে উৎসাহ উদ্দীপনা, সচরাচর যেটা উন্নত দেশগুলোতে দেখা যায় না, জি। এবার কিন্তু আমরা সেটা প্রত্যক্ষ করলাম। এবং সেখানে দুই দলেরই তৎপরতা ছিল। তো ভোটের দিন যেটা, সেটা সেই ভোট কেন্দ্রের শৃঙ্খলা, এটা আমার ভালো লেগেছে। এখানে মনে হচ্ছে কর্তৃপক্ষ, অর্থাৎ তাদের দেশের যে নির্বাচন কমিশন, তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে কোট আনকোট আন্ডারলাইন যে এই নির্বাচনটা তারা পরিচালনা করেছেন। এখান থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে যে কর্তৃপক্ষকে সর্বদাই নিরপেক্ষ থাকতে হবে। আচ্ছা, এটা ভালো কিন্তু লাগলো। অনিয়ম ত্রুটি বিচ্যুতি কিন্তু সেদেশেও ছিল। কোনটা? যেমন কাল ভোটের শুরুতেই কিন্তু অনেক জায়গায় ভুল ব্যালট দেওয়া হয়েছিল। কোথায়? আমেরিকার নির্বাচনে না, শুরুতে এটা ভুল ব্যালট দেওয়া, তারপরে আবার ভয় ভীতি হুমকি, এটার চেয়ে বড় বিষয় যে অনেকে ফোন কল পেয়েছেন, বিশেষ করে নারী ভোটাররা, তাদেরকে ঘরে থাকতে বলা হয়েছে যে কেন্দ্র পর্যন্ত যেন না, এ ধরনের অনেক। কিন্তু সেখানে নির্বাচন কমিশনের কোনো ভূমিকা, তারা ইচ্ছা করে ভুল ব্যালট দিয়েছে এরকম তো কোনো প্রমাণ নাই। এটা ভুল হতে পারে, কিন্তু তাদের কাজকর্মে কোনো ধরনের পক্ষপাতিত্ব, কোনো বিশেষ ক্যান্ডিডেটকে সমর্থন করা বা তার বিরুদ্ধে কিছু করা, এটা দেখা যায়নি। তো যাই হোক, সব কিছু ঊর্ধ্বে আমি স্থান দেব যেটা আর কি জনগণের যে সাড়াটা দেখা গেছে। এবং সর্বশেষ যেটা বলবো, এখন পর্যন্ত ভোটের যে রেজাল্ট যেগুলো জানা গেল, সেগুলো থেকে মনে হচ্ছে তারা 4 বছর হিসাব নিকাশা ঠিকই করেছে। অর্থাৎ তাদের যিনি রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তার আচার আচরণে অভ্যন্তরীণভাবে কি হয়েছে, জনগণের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া বা কী ধরনের বিভাজন সৃষ্টি হয়েছে, সেটা বহির্বিশ্বে আমেরিকার, তিনি তো স্লোগান দিয়ে নেমেছিলেন, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। আচ্ছা, কতটুকু গ্রেট হয়েছে না স্মল হয়েছে, সেটাও তাদের আমেরিকার লোকজন এটা ভালো করে বুঝতে পেরেছে। সত্যি কথা বলতে গেলে আমার মূল্যায়নে বোধহয় আমেরিকাকে বহির্বিশ্বে এত বিতর্কিত, এত হেয় বোধহয় এর আগে হতে হয়নি, ইনি যেটা করেছিলেন আর কি। তো সেগুলা এরাই করে। তার চেয়ে বড় কথা হচ্ছে, মনে করুন এই যে প্রায় 2 লক্ষ মতো লোক মারা গেল করোনায়। বেশি, প্রায় 2.5 লাখ। সরি, প্রায় 2.5 লাখ, প্রায় 2.5 লাখ লোক মারা গেল। ধন্যবাদ। তো এটা ওরাও যদি মনে করে এটা আমাদের প্রেসিডেন্টের গোঁয়ার্তুমির জন্য হয়েছে, তুমি দেশের নেতা, তুমি যদি বলো সবাই মাস্ক পরেন, সঙ্গে সঙ্গে মাস্ক পরেন, সবাই মাস্ক খুলে ফেলবে, তোমার এতটুকু ক্ষমতা, আমেরিকার রাষ্ট্রপতি একমাত্র পুরুষকে মহিলা আর মহিলাকে পুরুষ করা ছাড়া তার প্রায় সমস্ত ক্ষমতাই তার রয়েছে। সেখানে তিনি করোনা ভাইরাসকে বন্ধু হিসাবে একের গলায় গলায় মিলিয়ে নিলেন। কোথায় শত্রু হিসাবে বলবে যে পিটিয়ে এটাকে দেশ ছাড়া করো, তা না। তিনি বলেন যে কিছু না। আর কত রকমের কথাবার্তা, ওই চীনা এটা ছড়িয়ে দিয়েছে, সেই মানে বালখিল্যতার চূড়ান্ত আর কি। আর নিজে তো এটাও করতে করতে শেষ পর্যন্ত অসুস্থই হয়ে পড়লো। কেউ যদি প্রশ্ন তুলে যে উনি কি সত্যি সুস্থ হয়ে এসে নির্বাচন করলেন, নাকি ডাক্তারকে বুঝে সুঝাইয়া একটা রং সার্টিফিকেট নিয়ে চলে আসেন, সেই প্রশ্নও থেকে যায়। যাই হোক, তিনি তো সার্টিফিকেট আনেন নাই। হ্যাঁ, সেটাই বলতেছি। মানে ডাক্তার বলে না কিন্তু যে নেগেটিভ, তিনি না, ডাক্তার নেগেটিভ বলেছে তো না, বলে নাই, না, আমি শুনি নাই। না হলে পরে বেরোয় কেমন? উনি মুভ করতে পারেন, স্প্রেড হবে না। আমার মনে হয় এই সমস্ত বিষয়টাতে জনাব ট্রাম্পের যে ভূমিকাটা আর কি পুরা প্রক্রিয়াতে, তারপরে ওই যে বিতর্ক যেটা আর কি, যেটার কথা মাননীয় উপাচার্যও বলেছেন, সেটাতেও যে তার আচরণ, তাকে সবসময় মনে হয়েছে একটি দাম্ভিক প্রকৃতির লোক, একটা স্বেচ্ছাচারী লোক, এবং ট্যাক্স দেয় না এমন তেমন যে সমস্ত অভিযোগ, নারী ঘটিত ইত্যাদি ইত্যাদি, তাতে মনে হয় না এই লোকরে বসানোই বোধহয় ঠিক হয় নাই। তো যাই হোক, তারপরেও যদি কোনো কারণে আবার যদি হয়, আমাদের তাতে কিচ্ছু যায় আসে না। আমাদের কাছে
যাহা 52 তাহাই 53, যাহা ঘাড় ওটাই গর্দনা। জি, আপনার কাছে আবার আসবো আমি। এস এম রাশেদ আহমেদ চৌধুরী, যেটি মোফাজ্জল করিম স্যার বললেন যে মার্কিন নির্বাচনের এবার সবচেয়ে বড় ইতিবাচক দিক হচ্ছে যে মার্কিন জনগণ এবার ভোট দিয়েছেন, অনেক সংখ্যক ভোটার ভোট দিয়েছেন এবং তারা প্রমাণ করেছেন যে মার্কিন জনগণই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত করে থাকেন। এবং ট্রাম্পের নানা বিষয়গুলো তিনি বললেন। এই যে ট্রাম্পের যে ভোট না পাওয়া বা জনগণ যে অতি সংখ্যক মাত্রায় ভোট দিল, বিশেষ করে আগাম ভোটে অনেক রেকর্ড হলো, এর পিছনে আসলে কি অন্য কোনো কারণ ছিল যেটি ট্রাম্পের নির্বাচনকে প্রভাবিত করেছে? আমি আমার বক্তব্যের প্রথমে বললাম যে এই প্যান্ডামিকের সময় যে এত আমেরিকান ভোটাররা যে এত ভোট দিয়েছে, যেটা কেউ বলতেছে রেকর্ড ইন দ্য হিস্ট্রি অফ আমেরিকা। এই জন্য আই পেড এ ট্রিবিউট টু দ্য আমেরিকান ডেমোক্রেসি। এখন কথা হচ্ছে যে ট্রাম্প অথবা যে কোনো প্রেসিডেন্ট, মানে নর্মালি যদি পারফরমেন্সটা ভালো হয়, আমেরিকান ভোটাররা ইতিহাসে দেখা গেছে দে গেভ এ সেকেন্ড টার্ম, কিন্তু he will be a president, it seems, for one term only. এবং American people have spoken and they have given their verdict. তো আপনি যতই আমরা ট্রাম্পের খারাপ কাজ এগুলোর মধ্যে বলি, বাট উই হ্যাভ টু অলসো অ্যাপ্রিসিয়েট যে আমেরিকান ভোটার, আমেরিকান পিপল, তারাই গণতন্ত্রকে জিয়ে রাখছে। দে হ্যাভ গিভেন দ্য আনসার। এমন এটাতে আমরা মনে করি ইটস একটা খুবই সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন অফ আমেরিকান পিপল টু ডেমোক্রেসি। আমি সরকার থেকে না বলে টু দ্য পিপল। এখন বাইডেন আসলে জি, অ্যাজ এ ডিপ্লোম্যাট আমি যেটা মনে করছি যে কোভিড অ্যান্ড পোস্ট কোভিড ওয়ার্ল্ড, যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন আমাদের economic challenge, the challenge of how to give food, shelter, primary health care এবং অন্যান্য জিনিস। আপনি দেখেন আমেরিকার মতো জায়গায় ম্যাসিভ আনএমপ্লয়মেন্ট, অনেক চাকরি বাকরি লোক হারাচ্ছে। আর অন্য অন্য দেশে, সব দেশেই, বড় বড় দেশেও, আমাদের দেশে তো আছেই, কিন্তু অন্য দেশেও এই সময়টা মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফরেন পলিসি, অনেক সময় আমরা দেখছি দ্যাট there is military intervention from Vietnam onwards। এবার বুশের সময় অনেক দেশকে মধ্যে ঢুকে তাদেরকে গণতন্ত্রের নামে, হিউম্যান রাইটস শিখাবার নামে এক্সেট্রা, তারা সাদ্দাম হোসেন ইরাকে, আপনার গাদ্দাফি এবং আফগানিস্তান, আজকে যে তারা বলছে যে র্যাডিক্যাল ইসলামের কথা, এই র্যাডিক্যাল ইসলামে যে আমার বন্ধু, আমি ফ্রান্সে ছিলাম, যে ম্যাক্রন যে বললো র্যাডিক্যাল ইসলামকে যে ব্লেম করলো, তোমরা মানে আলজেরিয়াতে তোমরা কি করেছো আমাদের জানা আছে। তোমাদের হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রিডম, আর ফ্রিডম এক্সপ্রেশন কথা আমি এটা বলবো তাকে, দ্যাট ইউর ফ্রিডম অফ এক্সপ্রেশন শুড স্টপ ওয়্যার মাই রিলিজন বিগিনস। তোমরা যদি অন্য ধর্মকে, এটা প্রফেট মোহাম্মদ একজন, হ্যাঁ আমাদের মুসলিম, তার কার্টুন বানানো, এটা কোথাকার ফ্রিডম এক্সপ্রেশন? ফ্রিডম ইজ নট এ লাইসেন্স। আই এম এ স্টুডেন্ট পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড it's a saying of a very important political scientist who's acknowledged in France, all over the world. It's not a license. এবং hate speech is not freedom expression. It is a hate speech. আপনি প্রত্যেক ধর্মকে রেসপেক্ট করবেন। আমরা গরিব দেশ হতে পারি, কিন্তু আপনি দেখেন আমাদের মডেলটা। তারপরে আমাদের প্রত্যাশা হবে যে বাইডেনের সময় সফট ডিপ্লোমেসি অ্যান্ড নেগোসিয়েশন অ্যান্ড পিসফুল ডিপ্লোমেসি দিয়ে সব কিছু যেন সমাধান হয়। এই কনফ্লিক্ট হচ্ছে, দেখেন ইন্ডিয়া চায়নার সঙ্গে কনফ্লিক্ট হচ্ছে অন্য অন্য জায়গায় ওয়ার্ল্ডের। আপনি আমেরিকানরা এখন ইজ এ টাইম ফর বাইডেন টু ব্রিং ব্যাক অলসো ইরানের উপরে স্যাংশন তুলে দিয়ে তাদেরকে নিউক্লিয়ার এগ্রিমেন্টে আনা উচিত। এবং ওদিকে যখন আরব ইসরায়েল ডিসপিউটে হ্যাঁ কিছু ইজিপ্টে পরে, আমি ইজিপ্টে ছিলাম যখন সাদাত রেকগনিশন দিয়েছিল, এখন রেকগনিশন হচ্ছে, সেখানে আপনার প্যালেস্টিনিয়ান রাইটস ইনশিওর করা দরকার। আর ওদিকে আফগানিস্তানে অলসো দে হ্যাভ টু ওয়ার্ক কনস্ট্রাকটিভলি। অ্যান্ড ইন্ডিয়াতে প্রাইম মিনিস্টার মোদি সার্কের যে ইনফর্মাল সাবমিটটা করেছিলেন ইয়েতে প্যান্ডামিকের সময়, আই থিঙ্ক দ্যাট সার্ক
রিজিওনাল সাব রিজিওনাল কোঅপারেশনটা সাউথ এশিয়াতে আসতে হবে আমাদের শান্তির জন্য। শান্তি এবং উন্নয়ন, এবং শান্তি উন্নয়নের জন্য উই নিড এ পিসফুল গ্লোবাল অর্ডার, সফট ডিপ্লোমেসি ফ্রম আমেরিকান লিডারশিপ, নট মিলিটারি অ্যাডভেঞ্চার। এটা হবে আমাদের প্রত্যাশা, আমাদের জনগণের প্রত্যাশা, আমাদের সব প্রত্যাশা। আর আমরা কোনো কনফ্লিক্টের মধ্যে নাই, আইদার চায়না, ইন্ডিয়া or any country. We want peace with everybody. We want to live in peace, and we want let others also let Bangladesh and its people live in. আমাদের হচ্ছে এখন এই সময়টা, এবং প্রত্যেক দেশের জন্য এখন আপনি যদি মিলিটারি এক্সপেন্ডিচার এইভাবে করেন, এক একটা আপনি দেখেন এক একটা কত এক্সপেন্সিভ, ইটস এক্সপেন্সিভ হবেই। রাশেদ আহমেদ চৌধুরী, আপনার কাছে আবার আসবো আমরা। অধ্যাপক মাহিদুজ্জামান, যেটি আমরা আলোচনা করছিলাম, যে রাশেদ আহমেদ চৌধুরী বললেন যে আমাদের প্রধান উদ্দেশ্যই হবে শান্তি এবং স্থিতি, যেটি আর কি, এবং অর্থনীতিক একটি বড় চ্যালেঞ্জ হবে। তো আমেরিকার যদি ক্ষমতার পট পরিবর্তনে সেটার কী ধরনের প্রভাব পড়তে পারে দক্ষিণ এশিয়ায় বা আমাদের অঞ্চলে? ধন্যবাদ আপনাকে। আমেরিকার নির্বাচন নিয়ে আমরা কথা বলছি, একটা জিনিস কিন্তু একটু বাদ পড়েছে, যে এই প্রেসিডেন্ট নির্বাচনের সাথে সেখানে যে আইনসভার যে নির্বাচন হয়েছে, বিশেষ করে সিনেটে, এটা কিন্তু জো বাইডেন যদি আসে তার জন্য একটা সুযোগ। কারণ এখানে সিনেটে নিয়ন্ত্রণটা ছিল ট্রাম্পের, কিন্তু কংগ্রেসে ছিল ডেমোক্রেটসদের। এইখানে কংগ্রেসের ডেমোক্রেটসরা তো আছেই বহাল, সিনেটেও ডেমোক্রেটরা চলে আসছে। এটা যেমন ওই আপনি বললেন না যে প্রেসিডেন্ট নিয়া যে কিছু করতে চায় যদি, সেটা কিন্তু পারবে না, এটাও একটা কারণ। কারণ ওই নির্বাচন তো ডিক্লেয়ার হয়ে যাবে, অলরেডি গেছে, এবং সেখানে কিন্তু কংগ্রেস এবং সিনেট দুটো জায়গায় ডেমোক্রেটরা মেজরিটি আছে। তাহলে সুতরাং প্রেসিডেন্টটা ও ট্রান্সমিশনটা স্মুথলি হবে আমরা আশা করি। ওরা ঠিকই বলেছেন। যে আরেকটা হলো যে কালকিনি কিন্তু হস্তান্তর হচ্ছে না, ওনার ম্যাথ কিন্তু জানুয়ারি কত তারিখ পর্যন্ত, 20 তারিখ পর্যন্ত। সুতরাং এই ডিলে যাই হোক, এর চেয়ে বেশি ডিলে হবে না, এই একটা জায়গা। আর একটা আমেরিকান নির্বাচন, এটাও কিন্তু একটা এক্সেপশন যে খুব সিনিয়র লোক প্রেসিডেন্ট হয়েছে। ইভেন ট্রাম্পের তো বয়স তো বাইডেনের চাইতে প্রায় কয়েক বছর, 3-4 বছর কম। বাইডেন কিন্তু সিনিয়র মোস্ট প্রেসিডেন্ট ইন দ্য আমেরিকান হিস্ট্রি। এবার যেই হতো সেই হতো আমেরিকার ইতিহাসে সবচেয়ে বয়স্ক ব্যক্তি, এবং বাইডেন অনেক ভেরি মাচ সিজন পলিটিশিয়ান। এটা একটা ট্রাম্পের সাথে ভীষণ পার্থক্য। একজন সিজন পলিটিশিয়ান, একেবারে সে সব করে আসছে, সিনেটে ছিলেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন। আর হলো এই যে উনি যে কথাটা বলছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে আজকে বিশ্বের যে ক্রাইসিস আপনি দেখেন, আমাদের উপমহাদেশ থেকে সর্বত্র, এবং এটা কিন্তু আমেরিকানরা ট্রাম্পই বেশি প্যাট্রন করতেছিল উত্তেজনাগুলো। এই সময় আমাদের দরকার কি? আমাদের দরকার উত্তেজনাগুলো কমানো, পারস্পরিক কোঅপারেশন। বিশ্বে কিন্তু কোভিডের মতো গোটা সিভিলাইজেশনে দ্বিতীয় বিশ্বযুদ্ধও না, যে কোভিডের মতো এরকম সারা বিশ্বের প্রতিটা জায়গা ভিকটিম হয়েছে, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধেও হয় নাই। তাহলে কি একটা বিশাল বিষয়। আমেরিকা থেকে শুরু করে একেবারে ছোট দেশটা পর্যন্ত তার কর্ম হারিয়েছে, অর্থনৈতিক জিডিপি মাইনাস। সারা পৃথিবীতে গ্রসলি 4-5% মাইনাস জিডিপি হবে। এটা তো আমরা কল্পনাও করি না জীবনেও, যে পৃথিবীর জিডিপি মাইনাস হবে। পৃথিবী তো সামনে আগাবে, সেটি হয়েছে। এখন সেখানে যদি আপনি যুদ্ধের উন্মোদনা করেন, সেটা হবে না। উনি কারেক্টলি বলছে যে আমাদের দেশ শিখতে পারে। আমাদের যে সংবিধান, আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশ, সেখানে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স 10 এপ্রিল যেটা করা হয়েছিল, সেখানে যে বীজমন্ত্র এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে যে সংবিধান হয়েছে, যে পররাষ্ট্রমন্ত্রী উনি কাজ করেছেন, যে সকলের সাথে বন্ধুত্ব, কেউর সাথে শত্রুতা নয়, এবং আমরা যে ধর্মীয় যে সহিষ্ণুতা আমাদের কালচারে, আমাদের এই মাটিতে বাঙালি কালচারই আছে। আমাদের যে সাম্প্রদায়িকতাগুলো পেনিট্রেট হচ্ছে পলিটিক্যালি, বিশ্ব পলিটিক্স বলেন, রিজনাল বলেন, অন্য ধর্মীয় বলেন, কিন্তু আমরা তো আমাদের কালচার তো তাই। এবং উনি কারেক্টলি বলছে যে কথাটা, কিন্তু ট্রুডো কানাডার প্রধানমন্ত্রীও বলেছেন ওই ফ্রান্সের এই ইস্যুতে, যে আপনার ফ্রিডম মাস্ট হ্যাভ লিমিট। আপনাকে অপমান করার ফ্রিডম আমার কিন্তু নেই। আপনার যে কোনো ধর্মই, আমি ওনার সাথে খুবই একমত, একজন ধর্মপ্রাণ মুসলমান হিসাবে আমি বলবো, ধার্মিক মুসলিম হিসাবে, এবং যেটা আমাদের দেশের সংস্কৃতিতে আছে। আপনার যে একটা ছোট ধর্মের একটা গোষ্ঠীও যদি হয়, বা একটা কোনো কালচারের, কোনো একটা ট্রাইবসের হোক, তাই না, অনেকে আছে না যে তারা কিন্তু আমাদের আধুনিক সভ্যতার মধ্যে অতটা আসে না, এমনও আছে। আন্দামান দ্বীপপুঞ্জে থাকে,
এমন এরা আছে, সে গাছে বাস করে। অনেক আমরা বা আরবেও, অ্যামাজনেও আছে আমরা যারা। সুদান টুদানে আমরা টেলিভিশনে দেখেছি, এখনো সেখানের কাপড় চোপড় পরা ছেলে মেয়েদের, সেটা কিন্তু এই সভ্যতায় যায় না। ইভেন আমাদের ট্রাইবস এরিয়ায়ও আছে। তো এখন যাই যেটা থাকুক, কালচারকে, তার ধর্মকে, একটা জনগোষ্ঠীর মতামতকে সম্মান করা, দ্যাট ইজ দি ডেমোক্রেসি, দ্যাট ইজ দি ফ্রিডম অফ এক্সপ্রেশন। আমি একটা এক্সপ্রেশন করবো আপনাকে অপমান করে, আর আপনি বলেন মুসলমান, আমাদের যেহেতু শত কোটি মানুষের একটা ধর্ম, এটা পৃথিবীর কোনো সভ্যতার সাথে এটা যায় না। এবং এইগুলো পলিটিক্যাল কারণে হচ্ছে। এবং আবার এইটার নাম ধরে আপনি হিন্দুর বাড়ি আক্রমণ করবেন, পোড়াই একটা মানুষকে মারবেন, হয়তো সে মানসিক অসুস্থ, ওই যে এক লাইবেরিয়ান যে টোটালি ইনোসেন্ট, একদম ধার্মিক মুসলমান, একটা আপনার সাথে শত্রুতা আছে, একটা আপনি ছড়াই দিচ্ছেন, অথবা আপনার ফেসবুকে আমি এটা ট্যাগ করে দিলাম। এগুলো সবগুলোই হলো রাজনীতি। সুতরাং আমরা মনে করি যে সত্যিকার অর্থে আমিও একমত যে বাইডেনের ভেতরে সেই ম্যাচুরিটি আছে, একটা ধর্মীয় উন্মাদনা থেকে এবং বেরিয়ে আসতে আরও হবে। একটু সিনেট নির্বাচনে যে কথা আমাদের অ্যাডভোকেট সালাউদ্দিন সাহেব বলছেন, আমাদের দেশেরই তো আমরা দেখলাম যে চন্দন কি শেখ মজাদুর রহমান কি এরকম আছে, রহমানের আগেও আছে, তা তিনি হয়েছেন 3 বার, আরও একজন হয়েছেন। এবং এই যে আপনি মনে করেন যে আমাদের মতো একটা ছোট দেশ, সেখানেরও 2-3 জন লোক ওখানে সিনেটে, সিনেট তো 100 জন, আর সিনেট তো 500 লোকও না। এবং এই যে নির্বাচনের যে ফলাফল, শুধু প্রেসিডেন্টকে বাদ না দিয়ে যদি টোটালটা আনি, তার মানে আমেরিকান সোসাইটি যেটা মাল্টি কালচারাল, মাল্টি ন্যাশনাল যে সোসাইটি, আমেরিকান তো শুধু আমেরিকানদের না, একটা বিশাল জনগণ ইমিগ্রেন্ট, কেউ তো 3 পুরুষ, কেউ 4 পুরুষ, কেউ ইউরোপের ইমিগ্রেন্ট, আমেরিকা বা ব্রিটেনের ইমিগ্রেন্ট, কেউ হয়তো আফ্রিকান, কেউ এশিয়ান, লট অফ পিপল। এবং দেখেন আপনি উনি বক্তৃতা দিল নির্বাচনে, মানুষ তো নির্বাচনে সহনশীল থাকে, প্রত্যেকটা ভোটেরই তো দাম। যেখানে 1 কোটি লোক ইন্ডিয়ান, সে কি ইন্ডিয়ার ইরিলেভেন্ট, ইন্ডিয়া কদর্য মদর্য বলে মানুষ তো ভোটও একটা ভয় পায়, অল্প হোক। তো সেই জায়গাটা, এটা হলো ইম্প্যাশেন্ট এবং চিন্তা করে কথা না বলা, যে আপনি একটা বড় জায়গায় আছেন, আপনার এই কথার এফেক্টটা কতটুকু বিস্তৃত। এবং সেই জায়গা থেকে আমরা যেটা দেখছি, কিছু আমাদের আসে যায় না তা না, জি। অনেক সময় আমাদের জুড়ে আসে যায়, বাঙালিরা আমরা ইমোশনাল, তার চাইতে তো বেশি আমরা ইনভলভ হই। কিন্তু এবারে নির্বাচনে আমেরিকার মনে হয়েছে যে ট্রাম্পের পরিবর্তনের মধ্য দিয়ে কি রাইটিস্ট কি লেফটিস্ট, কি মুসলমান কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান, সারা পৃথিবী এবং ইউরোপ দেখেন তাদের কত ভালো বন্ধু, সেই ইউরোপের সাথেই উনি কেমন আচরণ করতেন, যারে খুশি, কোনো সম্মানের কিছু নাই, যারে খুশি যে কোনো মন্তব্য করা, সে আমেরিকার ফর্মার প্রেসিডেন্ট হোক কিংবা জার্মানির মার্কেল, দেখেন জার্মান কত পপুলার একজন, মার্কেল হোক কি ব্রিটেনের প্রধানমন্ত্রী হোক, মানে এটা তো একটা হতে পারে না। সুতরাং তিনি আসলে, আর যে কথাটি কারেক্টলি উনি বলছেন যে আমাদের আমেরিকা তো আসলে যেভাবেই হোক বিশ্ব নেতৃত্ব দিচ্ছে, তা তাকে আজকের এই যে বিশ্বের এই যে কোভিডের যে ওষুধ, এখন আপনি যদি বলেন যে না আমেরিকার জনগণই দেবে, এই যে WHOর সাথে যে কনফ্লিক্টটা করলেন, যে এরা চীনের দালাল, তা চীনের টাকা খাইছে, ইভেন প্রতিদ্বন্দ্বী জো বাইডেন রে বলে যে চীনের ঘুষ খাইছে বা দুর্নীতিবাজ নানা কিছু। চীন তাকে জয়ী করতে এই যে চায়। রাশিয়ার ইউক্রেন না কাদের নিয়ে ইয়ে করলো, চাপ দিল যে এর বিরুদ্ধে ইয়া দেওয়ার জন্য। তো হটেবার সেই জায়গা থেকে একটা সুস্থ আমেরিকার মতো দেশে তার রাজনীতি স্থিতিশীলতা, তার সুস্থতা আমাদের অনেক সময় দরকার অনেক দেশে ক্ষতিও করতে পারে, কিন্তু আমি মনে করি সামগ্রিক পর্যায়ে গিয়ে বিশ্বের স্থিতিশীলতার জন্য সেটা খুবই জরুরি। এবং আমরা আশা করি যে এবারে আমেরিকার জনগণ যেভাবে ভোট দিয়েছে, এখন এটা তো ঠিকই যে অনেক কিছুই এখনও সেটা বলা হয়, শোনেন ওই সাইপ্রাসে কাজ করে আমাদের একটা ছেলে, একবার জি। আমি ওই দুবাই না আবুধাবিতে ট্রেনের মানে ডিলেট, সেখানে বসে আছে, আবুধাবি তো বিমানবন্দর। বলতেছিল সাইপ্রাসে কাজ করে, ছাত্র পরে রেস্টুরেন্টে কাজ করে, বলে দেখেন স্যার, আমেরিকার একজন ভিজিটার আর ইউরোপ আমরা বুঝতে পারি, কারণ ইউরোপের সভ্যতা তো একটু দীর্ঘদিনের, তাদের কথাবার্তা, তাদের সফটনেস আচরণ, আর আমেরিকা সেটা হবে। সুতরাং সেটা ক্রমান্বয়ে আরও ভালো হবে, আমাদের দেশগুলোও আমরা আরও এগিয়ে যাব সামগ্রিকভাবে, আমরা জি। এর একটা ইতিবাচক প্রভাব পড়বে বলে। অধ্যাপক ডক্টর মেহেদুজ্জামান, আপনার কাছে আবার আসবো আমি। দর্শক, নিউট্রাল ডেটা SRB সংলাপে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন।
দেখছেন নিটল টাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। মফিজুল করিম, মার্কিন নির্বাচন নিয়ে যে ধরনের জল্পনা কল্পনা যেটি হোক না কেন বা যে ধরনের উত্তেজনা থাকে, বাংলাদেশের নির্বাচন নিয়েও কিন্তু একই ধরনের উত্তেজনা। এবার একটু অনেকটা সদৃশ্য দেখা গিয়েছে যে সেখানেও যেমন রাজনৈতিকভাবে যেসব বক্তব্য দেওয়া হয় পরস্পরকে আক্রমণ করে, বাংলাদেশেও সেই একই ধরনের বক্তব্য আমরা বিভিন্ন সময় নির্বাচনের সময় দেখি। আসলে গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠায় অনুকরণীয়টা কি আসলে? যদি আমরা ধনী দেশ বা সবচেয়ে ভালো দেশের নির্বাচনী ব্যবস্থা যদি এই হয়, তাহলে সামনে গণতন্ত্রের ভবিষ্যৎই বা কী হবে? আমি এখানে দুটো জিনিসের উল্লেখ করব। এক হচ্ছে পরমত সহিষ্ণুতা। জি, অন্যের বক্তব্যের সঙ্গে আমি একমত না হতে পারি, এটা বোধহয় ভোল্টেয়ারের কথা ছিল, কিন্তু তার বক্তব্য প্রকাশ করার যে তার স্বাধীনতাটা আছে সেটার জন্য আমি আমার প্রাণ বিসর্জন দিতে রাজি। তো প্রাণ বিসর্জন পর্যন্ত বলতে চাই না, অন্তত প্রতিপক্ষ কি বলছে সেটা তো আমি শুনবো এবং সেটাকে আমি সম্মান করব। এটা হচ্ছে পরমত সহিষ্ণুতা, এটা নাই। দ্বিতীয়ত হচ্ছে উগ্রতা। এই যে আজকে রিপাবলিকান দল এখনও চূড়ান্ত কথা বলার সময় আসেনি, শেষ কথাটা হয়তো বলতে পারবো আমরা তখনই যখন সরকারিভাবে ঘোষণা করা হবে ফলাফল। যাই হোক, রিপাবলিকান দল বেশ একটা বেকায়দায় পড়েছে, এটা সম্বন্ধে কোনো সন্দেহ নাই। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে তাদের রাষ্ট্রপতি। তার প্রতি কোনো রকমের ব্যক্তিগত বা আমাদের জাতীয় পর্যায়ের কোনো রকমের কোনো অভিযোগ নাই, কারণ আমরা তার সঙ্গে তো সেরকমভাবে আমাদের কোনো ব্যাপার স্যাপার নাই। এবং আমেরিকার সঙ্গে বা এই যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের কোনো রকমের কোনো সমস্যা নাই। কিছু কিছু ব্যাপারে আমাদের প্রত্যাশা হয়তো তিনি মোটেই পূরণ করতে পারেননি। যেমন একটা তাৎক্ষণিক উদাহরণ হচ্ছে রোহিঙ্গার সমস্যা। যদি আমেরিকা আশ্বাস দিয়েছে, কিন্তু হ্যাঁ অনেকটা আশ্বাস দিয়েছে পাশে থাকবে, না, ওই সেটা আশ্বাস তো বিশ্বাস তো বলা গত হচ্ছে। 3 বছর যাবত আমরা শুনতেছি, কাজের কাজ কিছুই করেন নাই। এখন আশ্বাস দিয়েছেন যে সামনে তিনি কিছু একটা করতে পারেন তারা। আর ওই যে কয়েকজন জেনারেলকে আমেরিকাতে ঢুকতে দিব না, এটাতে আমাদের কিছু যায় আসে না। আপনি সব জেনারেলকে বন্ধ করে দেন, আমাদের কিছু যায় আসে না। আপনি বরং সব রোহিঙ্গাগুলোকে ফেরত নেওয়ার ব্যবস্থা করেন, আমাদের নাবিশ্বাস উঠে যাচ্ছে। যাই হোক, কিন্তু আমি বলবো এই ভদ্রলোকের, ডোনাল্ড ট্রাম্প সাহেবের উগ্র ব্যবহার, চালচলনের মধ্যে একটা মানসিক একটা অস্থিরতা, খুব মোলায়েম করে কথাটা বললাম, অন্য একটা কঠিন শব্দ মুখে আসছিল, বলতে চাই না। এই সমস্ত কারণে তাকে শুধু বিতর্কিত নয়, তাকে একটা মানে কিম্বুৎকিমাকার একটা চরিত্রের রূপ তিনি নিয়েছিলেন। আর তার কিছু কিছু বিষয় আমাদের জন্য ব্যক্তিগতভাবে, মুসলমানদের জন্য সারা বিশ্বে, তার মধ্যে এক রকমের ইসলামোফোবিয়া আছে, যার জন্যে তিনি ইসলামের নামটাই সহ্য করতে পারেন না মনে হয়। সর্বশেষ বহিঃপ্রকাশ যেটা, সেটা হচ্ছে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে মিলিত করে দিচ্ছেন। এই মহান দায়িত্ব তিনি না তুললেও পারতেন। এটা মুসলমানদের মধ্যে বা মধ্যপ্রাচ্যের ইসলামী দেশগুলা আর ইসরায়েলের মধ্যেই রেখে দেন। আপনি বাইরে থেকে আপনি ওদের সঙ্গে দুতিয়ালি করেন, যাই করেন না কেন, আপনি একেবারে এমন দুতিয়ালি করলেন যে আমাদের কিছু কিছু লিডার যারা ইসলামিক ওয়ার্ল্ডের, তারা পর্যন্ত হাত মিলিয়ে ফেললো ইসরায়েলের সঙ্গে। এটা কেমন করে হয়? এটা ওনার কারণে হয়েছে। নিশ্চয়ই কোনো টোপটাপ দিয়েছে, এই দেব সেই দিব, বা এইটার সুবিধা দিব ওইটার সুবিধা দিব, এই সমস্ত করেছেন করে মোট কথা এটা করে ফেলেছেন। এগুলো কারণে আমি মনে করি এখন আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা মার্কিন যুক্তরাষ্ট্রে শান্তির সুবাতাস বয়ে যাক, মার্কিন যুক্তরাষ্ট্র একটা ধীর স্থির দায়িত্ব নিক, কারণ তাকে নিশ্চয়ই বিশ্ব নেতা হিসাবে আমেরিকাকে মনে করা হয়। এটা জো বাইডেনের মধ্যে আমি এটা লক্ষ্য করেছি। জো বাইডেন আর ওনার চরিত্রের মধ্যে যদি দেখা যায়, ইনাকে তো বললাম উগ্র, দাম্ভিক, স্বেচ্ছাচারী এই ধরনের এবং অস্থির মনা। বাইডেনকে কিন্তু আমার ঠিক তার উল্টোটা মনে হয়েছে গত কয়েকদিন যাবত তার বক্তব্য যা দেখলাম, আর বিশেষ করে গত রাত্রে যা তার আচরণ, একটা মধুর স্বভাবের লোক বলে, ভদ্র লোক বলে মনে হচ্ছে আর কি। আমি বলতে চাই না যে এর উল্টাটা কার মধ্যে আছে, সেটা আর বলছি না, বলার কোনো দরকার নেই। তো এই জন্য আমরা প্রত্যাশা করব যে মার্কিন যুক্তরাষ্ট্র, হ্যাঁ, আমেরিকা, উই উইল মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, মেক করুক কি না করুক, অন্তত তাদের আচার আচরণে সারা বিশ্বে তাদের আচার আচরণের জন্য প্রতীয়মান হয় যে এবার একটা আমেরিকার রাজনীতি মোড় নিয়েছে,
সত্যের পথে, ন্যায়ের পথে সারা পৃথিবীর যে সমস্ত বঞ্চিত মানুষ আছে তাদের পাশে, উন্নয়নশীল দেশগুলোর পাশে তারা থাকবে, আর কোনো রকমের উগ্রতা তার মধ্যে থাকবে না। জি। এই যে যেমন উনি ট্রাম্প সাহেব ইয়ের সঙ্গে, নর্থ কোরিয়ার সঙ্গে তাদের সম্পর্ক উন্নয়নের জন্য তিনি কয়েকবার গেলেন টেলেন, হেন হাত মিলালেন, ফলাফল শূন্য। কারণ এরম করে হয় না। তুমি সবাইকে নিয়ে যদি, ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্যান্য এদেরকে নিয়ে যদি তুমি একটা কিছু লিডারশিপ দিতে, তাহলে এটা বরং বেশি ফলপ্রসূ হতো। কিন্তু তিনি একলা চলরে করে তিনি নোবেল প্রাইজ পাওয়ার জন্য যেন চেষ্টা শুরু করে দিলেন, এরকম। তো এই ধরনের ব্যাপার স্যাপারে আর কি তিনি জনপ্রিয়তা হারিয়েছিলেন তার দেশে, এখন তো এটা পরিষ্কার। মোফাজ্জল করিম, আপনার কাছে আবার আসবো আমি। অ্যাডভোকেট শেখ সালাউদ্দিন আহমেদ, আপনি শুনতে পাচ্ছেন যেটি মোফাজ্জল করিম বললেন যে ট্রাম্প তার যে আগ্রাসী মনোভাব বা যে একটি অনেকটা ধর্মবিদ্বেষী বিভিন্ন মন্তব্য যেটি এবং বর্ণবাদ, এই সব কিছু মিলে তার ভোটের রাজনীতিতে তিনি অনেকটা হেরে গিয়েছেন বা তার অবস্থান অত শক্ত হয়নি। ঠিক তেমনি কি বাইডেনের বিপরীত চরিত্র, যেটি যে অনেকটা ধীর, শান্ত, স্থিতিশীল, এবং যেটি মোফাজ্জল করিম উল্লেখ করেছেন যে পুরো মাত্রা একজন ভদ্র মানুষ, জেন্টেলম্যান, সেজন্যই কি তার এই সফলতা? এটা কিন্তু মোফাজ্জল সাহেব যেটা বলেছেন এটা আসলেই সত্য। তিনি তার ইলেকশন আসার পর থেকে বা তিনি ক্যান্ডিডেট হওয়ার পর থেকে এ পর্যন্ত তার বক্তব্যগুলো দেখেন, তিনি কিন্তু শান্ত, ধীরস্থির এবং সাবলীল। যে তিনি তার শব্দ চয়নের ক্ষেত্রেও কিন্তু অনেক দেখবেন অনেক পার্থক্য আছে, তিনি কাউকে কটাক্ষ করে কথা বলেন না। আর দ্বিতীয়ত একজন ভদ্রলোকের তার ব্যবহারই কিন্তু বংশের পরিচয়, এটা আমরা নিজেরাও জানি, আপনারা নিজেরাও বোঝেন। সুতরাং তিনি তার ব্যবহারের মধ্য দিয়ে কিন্তু তিনি তার নিজেকে ফুটিয়ে তুলেছেন। গোটা আমেরিকানবাসী কিন্তু শুধু না, এখন সারা বিশ্ব কিন্তু এখন জো বাইডেনের পক্ষে একটা শক্ত অবস্থা, এটাই কিন্তু বোঝা যায়। আপনি মিডিয়াগুলো দেখেন, বিভিন্ন দেশের টেলিভিশন চ্যানেলগুলো, অনলাইন নিউজ পোর্টাল, সব জায়গায় দেখেন জো বাইডেনের পক্ষেই কিন্তু আপনার অবস্থান বেশি। আর ট্রাম্প সাহেব তো এটা ঠিক, তিনি উগ্র, তিনি দেখা গেছে আপনার হুমকি ধামকি দিতে মানুষকে পছন্দ করেন, বা বিভিন্ন দেশকেও তিনি অনেক সময় তোয়াক্কা করেন না, যে ভাষায় বলা উচিত না, কূটনীতিক শিষ্টাচার যেটা, তিনি সেটা কখনোই কিন্তু রক্ষা করে চলেন না। তিনি নিয়ম নীতির বাইরে যে অনেক সময় কথা বলেন, বলার চেষ্টা করেন। কিন্তু একজন আপাতমস্তক ভদ্রলোক যেটা বোঝায়, জো বাইডেন সাহেবকে দেখলে বা তার বক্তব্য শুনলে এখনো পর্যন্ত সেটা মনে হয় যে তিনি একজন সত্যিকার অর্থে একজন ভদ্রলোক, এবং সারা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য, অর্থাৎ আমেরিকা যে একটি শক্তিশালী রাষ্ট্র, সেখানকার যে একজন শক্তিশালী রাষ্ট্রনায়ক দরকার, অর্থাৎ তিনি তার যোগ্যতা দিয়া, মেধা দিয়া যাতে গোটা বিশ্বের বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারেন, কূটনীতিক সম্পর্ক পুনর্স্থাপন করতে পারেন এবং সকল দেশের সাথে শান্তি স্থাপন করতে পারেন। ট্রাম্প সাহেব কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দেশের সাথে নানা অজুহাতে বাদিয়ে দেওয়ার চেষ্টা করতেন, সংঘাত সৃষ্টি করার চেষ্টা করতেন, ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। অর্থাৎ এই জাতীয় মানুষগুলোকে কিন্তু এখন সময় এসেছে, মানুষ কিন্তু পছন্দ করেন। তার দেশেই আপনি দেখেন ভোটের যে চিত্র, সেটা বলেই দিচ্ছে যে ট্রাম্প সাহেবকে মানুষ কতটা পছন্দ করে এবং কতটা করে না। কিন্তু এখন প্রেক্ষাপট বা সময় বলে দিবে যে জো বাইডেন সাহেব আসলে কতটুকু তিনি তার দেশপ্রেম, তার নৈতিক শিক্ষা বা তার আচার আচরণ ব্যবহার দিয়ে তিনি সারা বিশ্বকে কতটুকু দিতে পারেন অন্যান্য দেশের সাথে সুসম্পর্ক স্থাপনের ক্ষেত্রে। তবে তিনি শুরুতেই তিনি কিন্তু বলেছেন যে তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন, তিনি কিন্তু জলবায়ু 2017 সালে যে জলবায়ু ইস্যুতে আমেরিকা বের হয়ে গেছিল, এই ইস্যুতে তিনি কিন্তু আবার এখানে সম্পর্ক পুনঃস্থাপন করবেন। অর্থাৎ শুরুটা তিনি ভালো করবেন এটা মনে হচ্ছে, যে যদি তিনি মসনদে বসার সুযোগ পান, বা এখনো মনে হচ্ছে যে তিনি এই সুযোগ হয়তো বা পাবেন। কিন্তু আমি একজন আইনজীবী হিসাবে মনে করি অভিবাসন নিয়ে কিন্তু আমেরিকাতে একটা বিশাল বৃহৎ একটা অংশ মানে আপনার ট্রাম্প সাহেবের ক্ষিপ্ত ছিল নানাবিধ জটিলতার কারণে। তিনি অভিবাসন নীতিটাকে অত্যন্ত কঠিন করে দিয়েছিলেন। আমি মনে করি এই জায়গাতে অন্তত আপনার জো বাইডেন সাহেবের দৃষ্টি, অন্তত অভিবাসী যারা আছে ওইখানে বিভিন্ন দেশের, তারা কিন্তু তার সহযোগিতা চাইবে। এবং আপনার বিশেষ করে মুসলিম, অধিক সংখ্যায় মুসলিম, অনেক এবার কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলিম সংখ্যক তাদেরকে এসে যাচ্ছেন, তারা নির্বাচিত হয়েছেন। এটা কিন্তু আমেরিকার রাজনীতিতে মৌলিক পরিবর্তন আনবে। অর্থাৎ তাদের অর্থনৈতিক, তাদের জাতিগত দাঙ্গা থেকে বেরিয়ে আসা, বিভিন্ন গোষ্ঠীর সাথে সুসম্পর্কে স্থাপন, তাদের খাদ্য বস্তু, বাসস্থান, তাদের কর্মক্ষেত্রে
আর আরো সাবসিডারি দেওয়ার, যেমন তারা দিচ্ছে যে করোনাকালীন সময় প্রত্যেক সপ্তাহে আপনার আনএমপ্লয়েড যারা আছে তাদেরকে $400 করে দিচ্ছে। এখন এই যে নানাবিধ ইস্যুতে তাদের কিন্তু অনেক মানুষ বেকার হয়ে গেছে, তাদের চাকরি দেওয়া, তাদের দেশকে সুরক্ষা দেওয়া, এই স্বাস্থ্য সেবা ভেঙে পড়া, অর্থাৎ এইসব নানান ইস্যু নিয়ে কিন্তু জো বাইডেন সাহেবকে আন্তর্জাতিক বিশ্বে বিভিন্ন দেশে শান্তি স্থাপন করা, বিভিন্ন দেশের সুসম্পর্ক বজায় রাখা শক্ত শক্ত চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হবে। এখন তিনি আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে তিনি নিজেকে কতটুকু সফল বা কতটুকু ব্যর্থ প্রমাণ করার সময় এখনো আসেনি ওই আলোচনা করার। তারপর যতটুকু মনে হয় যে, আমার মনে হয় তিনি যদি রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন বা তিনি ওখানে যান, সেই ক্ষেত্রে এখন পর্যন্ত তার এই সাম্প্রতিক সময় তার যে আলোচনা, তার বক্তব্য, তার বিবৃতি, এসব দেখে মনে হচ্ছে যে তিনি আমেরিকার জন্য আপাত দৃষ্টিতে একজন সত্যিকার একজন পারফেক্ট রাষ্ট্রনায়ক হিসাবে তিনি নিজেকে তুলে ধরতে পারবেন, বা সেই সুযোগ কাজে লাগাইয়ে তিনি মানুষের কাছে প্রমাণ করার সুযোগ পাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সালাউদ্দিন আহমেদ, আপনার কাছে আবার আসবো আমি। অধ্যাপক ডক্টর ওয়াহিদুজ্জামান, যেটি সালাউদ্দিন আহমেদ বলছিলেন যে বাইডেন যদি কাজ করার সুযোগ পান সেক্ষেত্রে বিশ্ব রাজনীতিতে একটি স্থিতি আসলে তা আসতে পারে। বিশ্ব রাজনীতিতে যে অস্থিরতা বা বিভিন্ন সময় যে আঞ্চলিক দ্বিপক্ষীয় যে ধরনের সম্পর্ক থাকা উচিত, সেসব জায়গায় যে হঠাৎ করে যে উত্তেজনা তৈরি হয়, আপনি জানেন বিশেষ করে মধ্যপ্রাচ্যে, যে একটি মফজল করিম স্যার উল্লেখ করেছেন যে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য মুসলিম দেশগুলোর উপর যে চাপ সৃষ্টি করা বা মুসলিম দেশগুলোকে নেগোশিয়েট করা, যেটার জন্য তিনি নোবেলও দাবি করেছিলেন। এই যে একটি এক ধরনের অস্থিরতা তৈরি বা মুসলিমদের মধ্যে একটি ভীতির কারণ, সে জায়গা থেকে কি আমেরিকা বেরিয়ে আসতে পারবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা যদি মধ্যপ্রাচ্যে বলি, চাপ দেওয়াটা তো খারাপ, তবে যদি নেগোশিয়েট করেন সেটাকে আমরা অস্থিতিশীল বলতে পারি না, বরং সেটা স্থিতিশীল তারা পক্ষেই কাজ করেছেন সেটা তারা দাবি করবে, বা একদৃষ্টিতে সেটা ঠিকও আছে। মধ্যপ্রাচ্যে যেটা হয়েছে, সেখানে যে কথাটা ডেমোক্রেট পার্টি জো বাইডেন বলেছেন, ওবামাও বলেছেন, যে ওই প্যালেস্টাইনকে বাদ দিয়ে ওই সমস্যার সমাধান করার যে চেষ্টা, সেটি সঠিক না। আমি ওই অন্য কোনো ধর্মীয় জায়গা থেকে না দেখে যদি দেখি, কারণ এখানে প্যালেস্টাইন যে রাষ্ট্র বা জনগণ, এটা কিন্তু এই সভ্যতা কয়েক হাজার বছর আগে, প্রায় 3000 বছর আগের ওখানে সিরীয় প্যালেস্টাইন একটা জনগোষ্ঠী ছিল। শুধু প্যালেস্টাইন কিন্তু নতুন না, ইসরায়েল করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। ব্রিটেন তাদের নেতৃত্বে এই ইহুদিদের অন্যান্য জায়গা থেকে নিয়ে ওখানে একটা কৃত্রিম আর্টিফিশিয়াল রাষ্ট্র, যেটা মনে করেন সেকেন্ড ওয়ার্ল্ডের পরে কিছুটা পাকিস্তানও তাই। পাকিস্তান রাষ্ট্রটাও যেমন ধর্মের ভিত্তিতে করা হয়েছিল, এবং ওই ইসরায়েলও করা হয়েছে ধর্মের ভিত্তিতে। এবং আপনি যদি দেখেন এটাকে ন্যাশনালি যদি আমি বলি, আমাদের সভ্যতার মধ্যে ইসরায়েল যেমন একটা বিশ্বব্যাপী, ইসরায়েলের কারণে সন্ত্রাস নানা কিছু হয়েছে, আবার এই গোটাই উপমহাদেশ দেখলেও দেখবেন যে পাকিস্তান থেকে অনেক কিছু হয়েছে। এই ধর্মভিত্তিক রাজনীতি, জঙ্গি, এগুলো কিন্তু মানে এই দুইটা রাষ্ট্রই আমি বলবো যে কৃত্রিম রাষ্ট্র। একটা রাষ্ট্র যেসব কারণে জনগোষ্ঠী, তার সংস্কৃতি, তার মানুষের মধ্যে মিল, ভূখণ্ড, সেভাবে এই রাষ্ট্র হয়নি। তো সেখানে ইসরায়েল যদি আপনার রাষ্ট্রগুলোর সাথে রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞায় যদি বলেন, তাহলে এই উদ্যোগটাকে আপনার স্থিতিশীলতার পক্ষেই বলতে হবে, যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক স্থাপন করা, রাজনৈতিক সম্পর্ক। কিন্তু যে জায়গাটা হয়েছে, সমস্যাটা যদি সমাধান করতে চান, তাহলে এখানে প্যালেস্টাইন সেই যে জনগোষ্ঠী, তাকে বাদ দিয়ে তো আপনি পারেন না, তাহলে তো সমাধান হলো না। এবং যে কথাটা জো বাইডেন সমর্থন করবেন, কারণ আমেরিকান ডেমোক্রেটদের পক্ষ থেকে এটা বলা হয়েছে, আমি একদম মিডিয়াতে এটা শুনেছি, জো বাইডেন আর ওবামা তারা কেউ এরকম মন্তব্য করে, সম্ভবত ওবামা, যে ইয়াকে প্যালেস্টাইনকে বাদ দিয়ে তাদের রেখে সমাধান করা উচিত। আপনি যেটা করেছেন ওটাই করেন, আমি এটা দ্বিমত করব না। যদি রাষ্ট্রবিজ্ঞানের জায়গা থেকে দেখি, তাহলে আমি ওটা বলবো না যে এরা একেবারে ত্যায্য করেন, কারণ ইসরায়েল আছে, ওটা তো বাস্তবতা। তাহলে আপনি প্যালেস্টাইনকে নিয়ে, সবাইকে নিয়ে ওখানে বসে করেন, তাহলে ইসরায়েলের যে দখল নীতি সেটা বাদ দিতে হবে। প্যালেস্টাইনের জনগণ তারাও যাতে শান্তিপূর্ণ বসবাস, যেটা আগে একবার উদ্যোগ নেওয়া হয়েছিল, সেইটা হবে ওখানের স্থিতিশীলতার জন্য। আর নচেত তো চলতে থাকবে। বা আমেরিকা যে এই জেরুজালেমে যে রাজধানী শিফট করেছে, যেটা নিয়ে পূর্ব, সেই জায়গাটা একটা বিতর্কিত জায়গা।
আমি মনে করি যে এই জায়গায় কিন্তু ক্লিয়ার ডেমোক্রেটদের স্ট্যান্ডটা। আর বিশ্বব্যাপী যেটা যে আমেরিকা স্থিতিশীল হলে সেটাই তো একটাই হবে। সেটাই এক ধরনের এবং স্থিতিশীলতা ট্রাম্প হবে। কিন্তু আমি যেমন বললাম যে WHO, সে তো কোনো মুসলমানও না, হিন্দুও না, সে তো ওনাদেরই কেউ। তো যে WHO এর সাথে যেভাবে করলো, অর্থাৎ গোড়াতেই কোনো কি জায়গায় ট্রাম্প সবচেয়ে একটু হলো গোড়াতে একটু আউলা না কি বলতে চাচ্ছেন? না, উনি হলো ওনার মতের সাথে যে কথাটা বলছেন। এমনকি রিপাবলিকান যে কথাটা আমেরিকার ইয়াতে আসছে, যে রিপাবলিকান নেতাদের মধ্যে, প্রেসিডেন্ট মানে কি, সে তো ওই দলের নেতা, উনি কিন্তু সবচেয়ে বলা হয়েছে সাম্প্রতিককালে শক্তিশালী, যে দলকে পুরো রিপাবলিকানকে নিয়ে নিজের কবজার মধ্যে নিতে পারছে। এবং তার প্রথমে আমি বলছিলাম তার শক্তিটা কি, এটা হতে পারে হুমকি দামকে আর হলো অপমান করা। এবং আপনি দেখেন যারে খুশি তারে যা খুশি বলা, মানে কোনো একটা রিগার্ড। আপনার ইভেন আমরা জাতিসংঘের চার্টারেও দেখি এই যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, সেখানে শিক্ষার যে চ্যাপ্টারটা রাখা হয়েছে 26-এর সেখানে সাব আর্টিকেল বিতে বলছে যে শিক্ষার উদ্দেশ্য হবে পরস্পরের ভেতরে শ্রদ্ধাবোধ সৃষ্টি করা। কিসের? ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, ধনী দরিদ্র নির্বিশেষে। আমাদের সংবিধানের এটা হলো বিউটি। আমাদের সংবিধানেও রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং যদি আমাদের ফান্ডামেন্টাল রাইটস, এই দুটোকে মিলাই দেখেন, এই কথাই বলা হয়েছে যে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ। ডেমোক্রেসি কি? আপনার যদি এই যে ওপিনিয়ন বলেন, ধর্ম বলেন, আপনার পেশা বলেন, নারী পুরুষ বলেন, এই যে পরস্পরের প্রতি যদি শ্রদ্ধাবোধ সৃষ্টি না হয় আপনার শিক্ষা, আপনার গণতন্ত্রে, আপনার সভ্যতায়, আপনার রাষ্ট্র ব্যবস্থায়, তাহলে সেটা তো মানে বলছে না, উনি কারেক্টলি বলছে যে হেট, ঘৃণা করা, এটা তো কোনো ফ্রিডম অফ এক্সপ্রেশনে পড়তে পারে না, জি, তাই না? হ্যাঁ, আমি শ্রদ্ধা করব, ভালোবাসবো, সেই কারণে এটা কারেক্টলি। যে আরেকটা তো আছেই যে ওনার যে আমেরিকা, একটা হলো যে আমেরিকা, প্রথম যে কথাটা আমাকে আপনি জিজ্ঞেস করেছিলেন যে রাষ্ট্রীয় যে নীতি, আমাদের মতো আমরা অনেক সময় ভুলে যাই। রাষ্ট্রীয় নীতি আমেরিকার, তার স্বার্থ, তার জনগণের স্বার্থ, সেটা বরং ট্রাম্পের চাইতে অনেক বেশি অ্যাসার্ট করবে কিন্তু বাইডেন। যেটা রাশিয়ানরা বলছে যে ট্রাম্প অনেক বললেও ব্যবসাটা বোঝে, সুতরাং ওই বাইডেনের মতো অত হার্ট হবে না। ওই জায়গায় কিন্তু আমাদের বিপক্ষেই যাবে বাইডেনের জেতাটা, এটা মনে রাখবেন। যদি আমেরিকার স্বার্থের সাথে আপনার স্বার্থ কনফ্লিক্টিং হয়, করে। সেখানে ট্রাম্প যেটা না পেরেছে, বাইডেন ট্রাম্পের ল্যাঙ্গুয়েজে করবে না, কিন্তু বাইডেন অনেক বেশি শক্ত হবে সেখানে। জি, অধ্যাপক ডক্টর এম এ ওয়াহিদুজ্জামান, আমরা আর একটা বিরতি নিব। আমরা যদি আশা করি যে জি। বাইডেন এসে আমাদের জন্য করবে না, তিনি আমেরিকার জন্য করবে, কিন্তু সর্বোপরি আমেরিকা যদি লিডার, সেখানে স্থিতিশীলতাটাও অনেক বেশি আর জরুরি। হলো আজকে যেটা জরুরি। আপনি দেখেন এই ভারত, চীন, নানা জায়গায় এটার পিছনেও ট্রাম্প প্যাট্রন করেছে, হয়তো অস্ত্র বিক্রি করবে, এই করবে, কিন্তু এগুলোতে কি হচ্ছে, এক্সপেন্ডিচারটা চলে যাচ্ছে অন্য জায়গায়, যেখানে প্রত্যেকটা দেশের কিছুটা, চীন ছাড়া, চীন তো অল্পের মধ্যে সমাধান করতে পারছে। অধ্যাপক ডক্টর এম এ ওয়াহিদুজ্জামান, আমরা আর একটা বিরতি নিব। দর্শক, নিটল টাটা এসটিভি সংলাপে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মোফাজ্জল করিম, আমরা যেটি মার্কিন নির্বাচন এবং তার নির্বাচন পরবর্তী সময়ে কি হতে পারে, বিশ্ব রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আসতে পারে, বাংলাদেশের সাথে কি আসলে মার্কিন রাজনীতির কি ধরনের কোনো যোগসূত্র আছে, যেটি সেখানের ক্ষমতার পরিবর্তন হলে, পট পরিবর্তন হলে আমাদের ক্ষেত্রে কি সুবিধাই হতে পারে বা কি অসুবিধাই হতে পারে? এটা একটা অবশ্যম্ভাবী প্রশ্ন, এটা তো হবেই। এখানে বাইডেন আসলেন নাকি ট্রাম্প আবার চালাতে থাকলেন, আমাদের জন্য সত্যি কথা বলতে গেলে ব্যক্তিটা কোনো ইম্পর্টেন্ট কিছুই না। আমরা ব্যক্তিগতভাবে পছন্দ অপছন্দ করতে পারি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক, এটা খারাপ নয়, ভালো। আমাদের সঙ্গে ব্যবসায়িক তারা সবচেয়ে বড়, বেশি আমাদের রপ্তানি ওদের দেশে হয়ে থাকে ইত্যাদি। তো এখন কথা হচ্ছে, মানুষ বা দল বদলে যাবে, এতে আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার মতো আমি কিছু দেখছি না। আচ্ছা, বরং আমরা প্রত্যাশা করব যে একটা ব্যাপারে, যে আমাদের বর্তমানে সবচেয়ে বড় সমস্যায় আমরা যেটা ভুগছি, যেটাতে আন্তর্জাতিক হস্তক্ষেপের দরকার, সেটা হচ্ছে রোহিঙ্গা সমস্যা। এটাতে আশা করব ট্রাম্প যেভাবে আশ্বাসের কথা, তাও খুব বেশি এটা বলেন নাই, বলে তারপরে
হয়তো চলে যাবেন, এখন জান নাই। আশা করব যে বাইডেন কিছু একটা কনক্রিট কিছু একটা করবেন আর কি, অর্থাৎ এদের প্রত্যাবাসন, এই রোহিঙ্গাদের এটার ব্যাপারে কিছু রাখবেন। এছাড়া ব্যবসা বাণিজ্যের জায়গায় জিএসপি ইত্যাদি আর কি খুব একটা ইতর বিশেষ পার্থক্য হবে না। বড় বড় দেশের ওই বৈদেশিক নীতিতে রাষ্ট্র পরিবর্তন, সরকার পরিবর্তন হলে তেমন কিছু হয় না। শুধু বড় বড় দেশ কেন, আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ইন্ডিয়া, ভারতেরও তো কোনো পরিবর্তন ইত্যাদি হয় না আমাদের সঙ্গে যেমন ছিল। আচ্ছা, ট্রাম্প সম্বন্ধে একটা কথা আমি বলতে চাই, যে ট্রাম্প যে 4টি বছর সমস্ত বিশ্বকে যে তিনি একটা তুর্কি নাচে নাচাইলেন, তার নিজের ব্যক্তিগত, আমি ভালো অর্থে বলছি, ক্যারিশমা দিয়ে, তার অন্তরালে কিন্তু কিছু কিছু জিনিস প্রকাশিত হয়ে, যেমন তিনি ট্যাক্স দেন না। পৃথিবীর বড়লোকদের মধ্যে 8-10 জনের নাম করলে পরে তার নাম করতে হয়, তিনি ট্যাক্স ফাঁকি দেন। এখন আমরা প্রত্যাশায় থাকব, যদি সরকার পরিবর্তন হয়, যদি এবং বাইডেনের দল, বাইডেন ক্ষমতায় আসেন, তাহলে এগুলো একটু খুঁড়ে তোলা হবে কি না আমরা জানতে চাই। এমন একটা অবস্থানে থেকে ট্যাক্স দেবে না, এটা তো হয় না। একটা রাস্তার লোক আর একটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তো সমান হতে পারে না। আর ট্রাম্পের আচরণ সম্বন্ধে একটা কথা, তার একটা আমার ধারণা, আমি মনে করি মাননীয় উপাচার্য ওয়াহিদুজ্জামান সাহেব একমত হতে পারেন আমার সঙ্গে, সেটা হচ্ছে যে ট্রাম্পের তো কোনো রকমের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই। 2015 সাল পর্যন্ত তিনি একটা আননোন কমোডিটি ছিলেন। 2015 সালে প্রথম তিনি এদের সদস্য হলেন, রিপাবলিকান পার্টি, মাই ওয়ার্ড, মানে দি আদার, এবং হয়ে তারপরে 1 বছরের মধ্যে তিনি আবার প্রাইমারিতে দাঁড়িয়ে গেলেন যে আমি রাষ্ট্রপতি হব। কি জন্যে? তার ওই যে উগ্রতা, বা তার সবচেয়ে বড় কথা তার টাকা পয়সা, এবং সেটা করে তিনি হয়েও গেলেন। এই ব্যাকগ্রাউন্ড না থাকার কারণেই রাজনৈতিক শিষ্টাচার, বিনয় ইত্যাদি তার মধ্যে নাই। আমাদের হাতে সময় কম, কি বলতে পারেন? আলোচনা শেষ করতে হচ্ছে। মফাজুল করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ, শুনতে পাচ্ছেন? জি, যেটি আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের কথা বলছিলাম, যে আপনি জানেন যে আঞ্চলিক রাজনীতিতে যে অনেকটা কোল্ড ওয়ার যেটা বলি আমরা, যে অনেকটা স্নায়ুযুদ্ধ আছে চীন এবং ভারতের মধ্যে। এখানে একটি ইন্দো প্যাসিফিক জোটের কথা বলা হচ্ছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার ইনভলভমেন্ট থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কি হতে পারে, বা পট পরিবর্তনে সেখানে কি বাংলাদেশ কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে কিনা? এখন পর্যন্ত এই মুহূর্তে আপনার আমেরিকার যিনি রাষ্ট্রপতি হবেন তার উপর তো অনেক কিছু নির্ভর করে। যেমন ধরেন, আপনার যদি বাইডেন সাহেব আসেন, তিনি তো আমরা যতটুকু মনে করতেছি তিনি শান্তশিষ্ট একদম আপাদমস্তক ভদ্রলোক, কিন্তু এখন আন্তর্জাতিক নীতি, তিনি কাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, বা তারা দেখবেন যে আমেরিকার মতো দেশ, তারা কিন্তু অনেক সময় পূর্বের সরকারে রেখে যাওয়া অনেক সবকিছুই যে তারা বাদ দিয়ে দেন এমন কিন্তু না। তারা যেখান থেকে রেখে গেছে সেখান থেকেই তারা শুরু করে। অর্থাৎ ক্ষমতায় যাওয়ার আগে এটা রাজনৈতিক নেতাদের একটা চরিত্র বা বৈশিষ্ট্য আপনি মনে করেন। ক্ষমতায় যাওয়ার আগে অনেকেই অনেক কথা বলে, ক্ষমতায় যাওয়ার পর যে সব কথা তিনি রাখতে পারবেন বা বাস্তবে সব কাজ বাস্তবায়ন করতে পারবেন, এমন কিন্তু আশা করাটা কিন্তু আমি মনে করি ঠিক হবে না। কারণ আপনার আমাদের এই উপমহাদেশে দেখেন, কিছু ইস্যু নিয়ে কিন্তু আপনার আমেরিকা বিভিন্ন সময় খবরদারি করেছে। তারা বিভিন্ন সময় সম্পর্ক জিয়ে আপনার টানাপোড়েনের ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে। অর্থাৎ তারা চাইলেই কিন্তু এই বিষয়গুলোতে মীমাংসার ক্ষেত্রে তারা একটা উদ্যোগ নিতে পারতো, বা তারা যদি একটি বড় দেশ, তারা খবরদারি করলে বা তারা এখানে সেই উদ্যোগটা নিলে সফল হতো। কিন্তু দেখেন, আপনার বিভিন্ন ইস্যুতে তারা কিন্তু আরো একটা পক্ষ অবলম্বন করে বসে থাকে। হ্যাঁ, মীমাংসা বা মধ্যস্থার যে ভূমিকায় তাদের থাকা উচিত, তারা বড় রাষ্ট্র, সেই ভূমিকায় কিন্তু তাদের অনেক সময় দেখা যায় না। তারা আপনার ডিক্টেটরশিপ চালাইতে তারা অভ্যস্ত। এর আগে সালাউদ্দিন আহমেদ, আমাদের হাতে সময় কম, একদম শেষ করতে হবে, শেষ দিকে চলে এসেছি। আচ্ছা, আমি প্রায় শেষ দিকে। আমি মনে করি, আমার বিবেচনায় যে আমরা জো বাইডেন সাহেব নির্বাচিত হলে, তিনি যদি ক্ষমতায় যান, আমরা একটি আপনার সারা বিশ্বে অন্তত শান্তি দেখতে চাই, সহিংসতা দেখতে চাই না। আমরা সারা বিশ্বে আমরা পরস্পর সরকারগুলোর সাথে, রাষ্ট্রপ্রধানগুলোর সাথে অন্তত আমেরিকার সম্পর্ক আরো ভালো হোক।
বা আমেরিকাও যাতে অন্তত অযাচিত খবরদারি কোনো দেশের সাথে না করে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। জি। আন্তর্জাতিক অঙ্গনে তারা অন্তত এই আশাটা আমরা করতে পারি, তারা যেহেতু বড় রাষ্ট্র, তাদের কাছ থেকে এটা আশা করাটা আমাদের অনৈতিক কিছু নয়। অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। তারা ভূমিকা রাখবেন বলে আমি যে বিশ্বাস। আমাদের হাতে একদম সময় কম। অধ্যাপক ডক্টর মাহিদুজ্জামান, যেটি আমরা আলোচনা করেছিলাম যে আমরা একটি গত নির্বাচন আর এই নির্বাচনের মধ্যে একটি পার্থক্য দেখা যাচ্ছে, বাংলাদেশের রাজনীতিবিদ বা বাংলাদেশের রাজনৈতিক দল বা বাংলাদেশের রাজনীতিতে কিন্তু এর আগের মার্কিন নির্বাচন নিয়ে অনেক প্রত্যাশা ছিল, অনেক ধরনের একটি উচ্ছ্বাস ছিল, বিশেষ করে হিলারি ক্লিনটনের প্রতি একটি সবার একটি আগ্রহ ছিল। এবারে নির্বাচনে কিন্তু ডেমোক্র্যাট রিপাবলিকান নিয়ে বাংলাদেশের রাজনীতিতে খুব একটা উচ্ছ্বাস দেখা যায়নি, সেটার আসলে কারণটা কি? ধন্যবাদ আপনাকে। হিলারি ক্লিনটন, যেটা উনি বলছে যে আমরা পছন্দ করি না, সেই ধরনের অনেক কাজ করেছে। হিলারি ক্লিনটন অনেক বেশি ইন্টারফেয়ার করেছে বাংলাদেশের পলিটিক্সে বিশেষ একটা জায়গা থেকে। ফলে আপনার আমেরিকান বাঙালিরা কিন্তু হিলারির খুব বেশি সমর্থন করে নাই। আমেরিকান বাঙালিরা গত নির্বাচনে, বিশেষ করে ফ্লোরিডা কেন্দ্রিক, এবারও তারা অনেকে ট্রাম্পকে সমর্থন করেছে। হিলারির কারণেই অনেকে এই রিপাবলিকানকে সমর্থন করেছে। কারণ হিলারি আপনারা জানেন, আমি আর বেশি এটাকে ঘাটাতে চাই না, জি, যে কোনো ব্যক্তির পক্ষ নিয়ে তারা এখানে অনেক কিছু আযোজিত হস্তক্ষেপের চেষ্টা করেছে। আর আমি মনে করি এই কারণে আমেরিকা দ্বারা এই যুদ্ধ সহিংসতা কমবে, নানা জায়গায় ইনভলভমেন্ট কমবে, এই কারণে যে জো বাইডেনের বড় কমিটমেন্ট হলো জি। আমেরিকাকে ঐক্যবদ্ধ করা। আমেরিকা ইজ ভেরি মাচ ডিভাইডেড নাও, এবং সেখানে একটা তো ডিভাইডেড, ট্রাম্পের রাজনীতিতে জেতা, তার প্রাইমারিতে জেতা, তার গত নির্বাচনে জেতা, তার মূল এটাই ছিল ডিভিশন। জি। এবং আমেরিকার যারা পিপল, আমি কোনো কালার বলতে চাই না, তাদেরকে এক ধরনের রেসিয়াল ইয়াতে উদ্বুদ্ধ করে করা, মানে তাদের ঐক্যবদ্ধ করা, আমেরিকান ওই যে গ্রেট, আমেরিকানদের আবার গ্রেট বানানো। তো সেই জায়গাটা ডিভিশন, এবং নির্বাচনে আপনারা দেখতে পেয়েছেন যে একটা মারাত্মক ডিভিশন। ওনার কিন্তু বড় কমিটমেন্ট হলো বাইডেনের যে আমেরিকার জনগণকে ঐক্যবদ্ধ করা, সেটা আমাদের শেষ এবং করতে হবে। এখানে সে ইনভলভ থাকবে। আর একটা হলো কোভিডের যে জায়গাটা, আমেরিকার অর্থনীতি। সো বাইডেনকে আমি মনে করি যে তার জায়গাটাকে এগিয়ে নেওয়ার জন্য সে সুযোগও পাবে, যেহেতু কংগ্রেস এবং সিনেটে তার মেজরিটি থাকবে। তাকে কিন্তু এই যুদ্ধ উত্তেজনা সৃষ্টি করা, সেই জায়গাকে মনোযোগ না দিয়ে তাকে কিন্তু প্রথমত করোনাকালীন জগৎ দিতে অর্থনীতিকে। হবে আমেরিকাকে পুনরুদ্ধার করা, ঐক্যবদ্ধ করা, এগিয়ে যাওয়া। ফিলসফিটা যদি ওই জায়গায় যায়, তাহলে কিন্তু সুষ্ঠু যে রাজনীতি, বিশ্বব্যাপী যে সুষ্ঠু ব্যবস্থা আমরা চাই, সেই জায়গাটা আশা করি ফিরে আসবে। তার সেটা আমাদের দুইটা, একটা হলো উনি বলছে যে আবার সেই জলবায়ুর যে প্যাক্ট সেখানে ফেরত যাবে, এবং যে বা nuclear deal যেটি আছে WHO সেখানে এর সাথে ফেরত যেতে পারে। সম্পর্ক, জি। ইউনাইটেড নেশনসের সাথে সম্পর্ক, এটা বোঝা যায় যে জো বাইডেন আসলে এই জায়গাগুলোতে আমেরিকা মানে আগের অবস্থানে ফিরে যাবে, বা জো বাইডেনের মাধ্যমে সম্পর্ক ভালো হবে। ফলে আমাদের হাতে সময় আজকে যে কম। জি। উত্তেজনা বা এক একটা দেশে খবরদারি করা, সেই জায়গাগুলোতে কমবে আমি মনে করি। আমাদের হাতে সময় কমে আলোচনা শেষ করতে হচ্ছে। মোফাজ্জল করিম, অধ্যাপক ডক্টর মাহিদুজ্জামান, এস এম রাশেদ আহমেদ চৌধুরী এবং অ্যাডভোকেট শেখ সালাউদ্দিন আহমেদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। দর্শক, নিটোল টাটা এসএটিভি সংলাপ আজকের মতো শেষ করতে হচ্ছে। দর্শক, জানিয়ে রাখি, নিটোল টাটা এসএটিভি সংলাপ প্রচারিত হয় বৃহস্পতিবার রাত 11:30টায় এবং পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।